দেখো আজকে আমাদের এই নেট সেটের চতুর্থ দিনের ক্লাস। চতুর্থতম ক্লাসে আমরা ইতিমধ্যেই রিসার্চ মেথড কি, মেথোডোলজি কি, এই বিষয়গুলো আমরা আগের দিন ক্লাসে আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা এই মেথড এবং মেথোডোলজির যে বিভিন্ন প্রকার যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো থেকে আমরা কি করেছিলাম, আমরা এই যে যে মেথোডোলজি আছে সেই মেথোডোলজিগুলো থেকে আমরা ডেসক্রিপশন করেছিলাম যে আমরা এই প্রত্যেকটা রিসার্চগুলোকে আমরা বলতে কি বুঝি এবং সেই মেথোডোলজিগুলো রিসার্চগুলো কিভাবে আমরা স্টেপে করা হয়। তো ইতিমধ্যেই দেখো আমরা এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ, এই চারটে রিসার্চ কিন্তু আমাদের অলরেডি আমরা আগের দিন ক্লাসে আমরা এগুলো শেষ করেছি। আজকে আমরা যেগুলো করব মূলত, আজকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এছাড়াও অ্যাকশন রিসার্চ, এছাড়াও আছে এক্সপ্লোরাটরি রিসার্চ, এই চারটে রিসার্চ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে দেখো এই কথাগুলোকে আমি তোমাদের কাছ থেকে আগের দিন যেহেতু ক্লাস হয়ে গেছে, আমি সেই কারণেই দেখো আগের যে স্লাইড, যে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি, এই মেথোডোলজির মধ্যে আমরা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমি তোমাদের কাছ থেকে দুই একজনের কাছ থেকে সিম্পলি আমি জানতে চাইবো যে কোন ধরনের রিসার্চকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বলবো এবং কোন ধরনের রিসার্চকে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ বলবো। আমি কোনো একজন কেউ আমাকে একটু উত্তরটা দিয়ে দাও যে কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ বলতে আমরা কি বুঝি, সিম্পল ভাষায় আমাকে একটু বলে দাও। তুমি ঠিকই বলেছো। আমি তোমাদেরকে একটুখানি ডিটেলসে বলে দিই। এইগুলো দেখো আগের দিন হয়েছিল। কোয়ালিটেটিভ মানে কি, তোমার যে প্রবলেমটা বেস করে তোমার যে রিসার্চটাকে তুমি শুরু করতে যাচ্ছ, সেই রিসার্চে তোমার কিরকম ধরনের ডেটা বা কিরকম ধরনের ইনফরমেশন তুমি কালেক্ট করতে চাইছো, সেই ডেটার উপর বেস করে তোমার রিসার্চটা দুই প্রকার, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ। যদি তুমি কোনো রিসার্চের কোয়ান্টিটি, তোমার ডেটা মিনস তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করবে, সেই ইনফরমেশনটা যদি তোমার নেচার হয় কোনো সাবজেক্টিভ নেচার, যে কোনো সাবজেক্টের পার্সোনালিটি কেমন, বিহেভিয়ার কেমন, তার কি বলবো, তার নেচার কেমন, এই ধরনের বিষয়গুলো যদি তুমি দেখতে চাও, তাহলে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। সির্ফ একইভাবে যখন তুমি ধরো কারো হাইট, ওয়েট, এজ ইত্যাদি বিষয়গুলোকে যখন তুমি মেজার করতে যাবে, সেই ধরনের নেচার হচ্ছে, সেই ধরনের রিসার্চকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চ। তাহলে দেখো এই যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ কিসের উপরে ভিত্তি করে ডিফারেন্ট হচ্ছে, অ্যাকর্ডিং টু তুমি যে প্রবলেমটা সিলেক্ট করেছো সেই প্রবলেমের নেচারের উপরে ভিত্তি করে। ক্লিয়ার? এরপরে আমরা পরের দিন যেটা হয়ে গেছিল, সেখানে আমরা বলেছিলাম যে ডেসক্রিপটিভ রিসার্চ জিনিসটা কি। সেই ডেসক্রিপটিভ রিসার্চ জিনিসটা কি আমিও তোমাদের কাছ থেকে বা কারো কারো কাছ থেকে একটু জেনে নেবো যে ডেসক্রিপটিভ রিসার্চটা কি। তারপরে আমি আজকের মেন বিষয়গুলোতে যাবো, যে তোমরা পড়াশোনা করছো কি করছো না সেটা একটু জানা দরকার আমার। ডেসক্রিপটিভ রিসার্চটা কি বলো? আচ্ছা বেশ, তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, কিন্তু দেখো ডেসক্রিপটিভ রিসার্চটা মানে কি, একদম সিম্পল জিনিস, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো যে তুমি যে রিসার্চটা করবে, রিসার্চটা কি করবে, কোনো একটা প্রবলেমকে কেন্দ্র করে তৈরি হবে, সেই প্রবলেমকে তৈরি করে তুমি রিসার্চটা শুরু করবে এবং সেই রিসার্চটা অ্যাজ প্রেজেন্ট অ্যাজ ইট ইজ, মানে একদম বর্তমান পরিস্থিতিতে তুমি যা যা দেখছো সেই রিসার্চটা তোমার সামনে, সেটাকেই তুমি ডেসক্রাইব আকারে প্রেজেন্ট করবে। এবং এই ডেসক্রাইব আকারে প্রেজেন্ট করার সময় কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তির বা কোনো একটা গ্রুপ বা কোনো একটা সিচুয়েশনের ক্যারেক্টারিস্টিক তুমি বর্ণনা করছো, একদম তুমি যেমন পাচ্ছ একদম প্রেজেন্ট সিচুয়েশনে ঠিক একইভাবে সেই রিসার্চটা যখন তুমি করবে, সেই ধরনের রিসার্চ। শুধুমাত্র ধরো তোমাকে একটা সার্ভে করছো যে তুমি যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের স্কুল স্টুডেন্টদের, ছেলে মেয়েদের স্ট্রেস লেভেল কেমন, তাহলে তোমার কাজটা কি, তুমি একটা স্ট্রেসটাকে দেখতে চাইছো, কাদের দেখতে চাইছো, ছেলে মেয়েদের উপর স্ট্রেস দেখতে চাইছো। তাহলে তুমি দেখলে যে স্ট্রেসটা হয় ভালো বা স্ট্রেসটা খারাপ, তাহলে এই যে তুমি রিসার্চে যা পাবে সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, অ্যাজ ইট ইজ প্রেজেন্ট সিচুয়েশন। মাথায় রাখবে, অ্যাজ ইট ইজ একদম প্রেজেন্ট সিচুয়েশনে তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। এই জন্য দেখো লেখা আছে এখানে কতগুলো কথা, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়াল সিচুয়েশন অর গ্রুপ, মানে কোনো একটা পার্টিকুলার গ্রুপের হতে পারে, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন হতে পারে, কোনো একটা পার্টিকুলার গ্রুপ হতে পারে। তাদের কি করব,
আমি যে রিসার্চ করব সেখানে যা অ্যাজ ইট ইজ একদম প্রেজেন্ট সিচুয়েশনে আমি যা কিছু দেখব সেটাই হচ্ছে আমার ডেসক্রিপটিভ রিসার্চ। আবার এই ডেসক্রিপটিভ রিসার্চ দেখো এখানে একটা ভালো কথা লেখা আছে, অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াট ইজ, মানে তুমি কি করতে চাইছো, কি পেলে যা পাবে সেটাই তুমি ডেসক্রিপটিভ রিসার্চে কিন্তু তোমাকে সেটা লিখতে হবে। যদি এইবার আরো ডিটেলসে সেদিনকে বলা হয়েছিল, যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওটা তোমরা দেখে নিও, ওটা আপলোড করে দেবো, না হলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারবো না। মূলত এইটুকু সিম্পল ভাবে মাথায় রাখো, ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে কি একদম প্রেজেন্ট সিচুয়েশনে বা প্রেজেন্ট স্ট্যাটাস একটা গ্রুপের বা একটা ইন্ডিভিজুয়াল বা কোনো একটা সিচুয়েশনের যা কিছু পাবো সেটাই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে ডেসক্রিপটিভ রিসার্চের কতগুলো মেথড আমরা বলেছিলাম যে তিন ভাবে ডেসক্রিপটিভ রিসার্চ মূলত করা হয়, এক হচ্ছে সার্ভে রিসার্চ, অবজারভেশন, কেস স্টাডি। ক্লিয়ার? এরপরে আসি, এটাও আগের দিন হয়েছিল যে অ্যানালিটিক্যাল রিসার্চ আমরা কোনগুলোকে বলবো। দেখো ডেসক্রিপটিভ রিসার্চে কি করছে, অ্যাজ প্রেজেন্ট স্ট্যাটাস জানাচ্ছে, সেখানে কিন্তু ডিটেলসে তোমার রিসার্চটাও তাকে অ্যানালিসিস করছে না। ডিটেলস বলতে ধরো এই যে তোমাকে যে স্ট্রেসের গল্পটা দিলাম, যে যে স্কুলের ছেলে মেয়েদের স্ট্রেস লেভেলটা কেমন, তুমি এই যে ধরো যারা তোমরা যারা ডিসার্টেশন করছো তারা ধরো বিভিন্ন প্রকার ডিসার্টেশনে কাজ করেছো, সেখানে কিছু রেজাল্ট পেয়েছো, ওই সমস্ত রেজাল্টগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। কেন ডেসক্রিপটিভ রিসার্চ আমি আসছি, এই ডেসক্রিপটিভ রিসার্চকে আমরা কি বলবো, ইন ডেপথ স্টাডি। মানে এখানে ডেসক্রিপটিভ রিসার্চকে আমরা কোনো ডেপথে আলোচনা করা হয় না, ওখানে শুধু হোয়াট ইজ, তোমাকে প্রেজেন্ট যা সিচুয়েশনে তুমি যা কিছু পাবে সেটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। কিন্তু ওই যে যে তুমি রেজাল্টটা পেলে সেই রেজাল্টের এই যে হোয়াই অ্যান্ড হাউ, কেন সেটা হলো এবং কিভাবে সেটা হলো, সেই উত্তর যখন খুঁজবো সেটা হবে আমাদের অ্যানালিটিক্যাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপটিভ রিসার্চে শুধু কিসের খোঁজে, হোয়াট, যেটা পেলাম প্রেজেন্ট সিচুয়েশনে, ওই যে স্ট্রেস লেভেলটা তাদেরকে কেমন, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। এইবার ধরো স্ট্রেস লেভেলটা ছেলে মেয়েদের ভালো হলো বা খারাপ হলো, বা এই যে ধরো তোমরা যে পরীক্ষা দিচ্ছ, আমরা শুধু তোমার কাছে পরীক্ষার পরে একটা ওপিনিয়ন নিলাম যে তোমার এক্সাম কেমন হলো, তুমি বললে স্যার ভালো হয়েছে, সেই পর্যন্তই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। আবার এই ভালোটাকে যখন আমরা অ্যানালিসিস করব যে এই ভালোটা কেন হলো, কোশ্চেন কি সোজা এসেছিল নাকি এরা সব পড়েছিল, বা পরীক্ষাটা খারাপ হলো কেন খারাপ হলো, সেই উত্তরগুলো যখন আমরা খুঁজবো তখন সেটা হবে অ্যানালিটিক্যাল রিসার্চ। এইগুলো আমাদের আগের দিন ক্লাসে হয়েছিল এবং সেদিনকে আরো ডিটেলসে কিছু আলোচনা হয়েছিল, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। আজকে আমাদের যে মূল যে বিষয় আমরা যেটা শুরু করব সেইটা হচ্ছে এই যে রিসার্চ মেথোডোলজির আরো কিছু যে রিসার্চ মেথড এগুলো ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফান্ডামেন্টাল রিসার্চ। এই ফান্ডামেন্টাল রিসার্চটা কি সেটা কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো এই ফান্ডামেন্টাল রিসার্চকে আমরা বেসিক রিসার্চ বা পিওর রিসার্চও কিন্তু বলা হয়। এবং এটা কি করছে, এটা এই রিসার্চটাকে কি করায়, এই যে অল্টারনেটিভ নামগুলো কিন্তু তোমাদের জানা দরকার। তাহলে অল্টারনেটিভ নাম কি বললাম, যে ফান্ডামেন্টাল রিসার্চকে আমরা বেসিক রিসার্চ বা পিওর রিসার্চও বলি। এই ধরনের রিসার্চে কি করে, মূলত দেখো এই ধরনের রিসার্চ সেক অফ নলেজ, মানে কোনো একটা নলেজটাকে তোমাকে ডেভেলপ করছে, কোনো একটা এখানে কিন্তু ধরো কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমটা তোমার মনে হচ্ছে অ্যাজ এ রিসার্চার তুমি তুমি মনে করছো যে এই প্রবলেমটা আগামী দিনে হতে পারে, সেই প্রবলেমটাকে ভিত্তি করে তুমি যখন কোনো গবেষণা শুরু করছো, তা সেই ধরনের গবেষণাকে মানে তোমার নলেজটাকে ডেভেলপ করছো, সেইটা কি ইমিডিয়েট কিন্তু কোনো সলিউশন নয়, সেটা কি করছে তোমার মনে হচ্ছে এই প্রবলেমটা ইন ফিউচার হতে পারে, সেইটা মনে করে তুমি অ্যাজ এ রিসার্চার তোমার অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে যখন তুমি কোনো গবেষণা করছো, সেটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল রিসার্চ। এই ফান্ডামেন্টাল রিসার্চে মূলত দেখো জেনারেট থিওরি অর ফর্মুলা, মানে এই ধরনের রিসার্চে কি হয়, এই ধরনের রিসার্চগুলো কোনো ইমিডিয়েট প্রবলেম যে সলভ করতে হবে এমন নয়। এই ধরনের রিসার্চে মূলত কি হয়, কোনো থিওরি স্টাবলিশড হলো, কোনো ফর্মুলাকে আমরা স্টাবলিশড করার জন্য এই ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়। দেখো এখানে পরের বলা আছে, ইটস মেনলি কনসার্ন উইথ দ্য ফর্মুলেশন অফ নিউ থিওরি অফ এক্সিস্টিং বডি অফ নলেজ, মানে নতুন নতুন কোনো থিওরি, নতুন নতুন কোনো ফর্মুলা, নতুন নতুন কোনো নলেজ ডেভেলপ করার জন্যই কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ বা এই বেসিক রিসার্চ বা এই পিওর রিসার্চ এটা কিন্তু করা হয়। যে ধরো কোনো বিষয়ে নতুন কোনো থিওরি, নতুন কোনো ফর্মুলা যেগুলো স্টাবলিশ করা হয়, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ।
এখানে এই কথাটা আবার লেখা আছে, দেখো দি আদার নেম পিওর রিসার্চ ফান্ডামেন্টাল রিসার্চ। পরেরটা দেখো, it is undertaken out of intellectual curiosity as it not necessary problem oriented। মানে ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু কোনো একটা প্রবলেম ওরিয়েন্টেড না, যে এই প্রবলেমটাকে তোমাকে সলভ করতে হবে ইমিডিয়েট, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি একটা ফান্ডামেন্টাল রিসার্চ শুরু করলে, এমন ব্যাপারটা কিন্তু নয়। ফান্ডামেন্টাল রিসার্চের মূল কাজই হচ্ছে তোমার নলেজটাকে ডেভেলপ করা, এবং যে প্রবলেমটা রিসার্চারের মনে হচ্ছে যে এই প্রবলেমটা ইন ফিউচার হতে পারে, সেই সম্পর্কে রিসার্চার নিজে ভেবে গবেষণা করছে, সেই গবেষণাটা কিন্তু পরবর্তীকালে পুরো সোসাইটির ক্ষেত্রেই কাজে লাগবে। একটা থিওরি বা একটা নলেজটাকে স্টাবলিশ করার জন্য মূলত ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়। দেখো পরেরটা লেখা, ইট এম টু ইমপ্রুভ সায়েন্টিফিক থিওরি। এই যে সেই কথাটা বললাম, কোনো একটা সায়েন্টিফিক থিওরিটাকে ডেভেলপ করছে, ডিসকভার করছে, নলেজটাকে ডেভেলপ করছে, কোনো একটা ফর্মুলা তৈরি করছে, সেই ধরনের রিসার্চটা মূলত ফান্ডামেন্টাল রিসার্চ। ধরো এই যে আমরা বিভিন্ন প্রকার থিওরি পড়ি, যেমন ধরো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এই যে পিয়াজের যে কগনিটিভ থিওরি, যে মানুষের বৃদ্ধির সাথে সাথে মেন্টাল এবিলিটি ডেভেলপ হয়, এই যে পিয়াজের যে থিওরিটাকে স্টাবলিশ করেছিল, বা এই যে আমরা যে বিভিন্ন প্রকার থিওরিগুলো যেগুলো আমরা পড়ি, সেইগুলো সমস্ত কিন্তু এই ফান্ডামেন্টাল রিসার্চের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চটা মূলত কি, সেক অফ নলেজ, এটাকে নলেজটাকে ডেভেলপ করার জন্য হয়ে থাকে। আর এটাকে কি করে, নতুন নতুন থিওরি, নতুন নতুন ফর্মুলা কিন্তু এই ফান্ডামেন্টাল রিসার্চের মাধ্যমেই তৈরি হয়। এখানে কিন্তু কোনো ইমিডিয়েট প্রবলেম, আমি যদি এখানে লিখি, এই ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু মাথায় রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মধ্যে আসে। ফান্ডামেন্টাল রিসার্চ কোনো ইমিডিয়েট প্রবলেমকে বেস করে তৈরি হয় না, ইমিডিয়েট প্রবলেমকে বেস করে ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু ডেভেলপ বা ফান্ডামেন্টাল রিসার্চ করা হয় না। ফান্ডামেন্টাল রিসার্চ কেন করা হয়? ফান্ডামেন্টাল রিসার্চ মূলত করা হয় নতুন নতুন নলেজ বা কোনো বিষয়ের নতুন থিওরি বা ফর্মুলাকে জেনারেট করার জন্য। এই ফান্ডামেন্টাল রিসার্চকে আবার কি নামে পরিচিত? বেসিক রিসার্চ বা পিওর রিসার্চ। ক্লিয়ার? এরপরে দেখো আসছি অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে অ্যাপ্লাইড রিসার্চ বলতে আমরা কি বুঝি? খুব ইন্টারেস্টিং বিষয়, যে এই যে ধরো ফান্ডামেন্টাল রিসার্চ থেকে তুমি কি করছো, ফান্ডামেন্টাল রিসার্চের নতুন নতুন থিওরি স্টাবলিশড হয়েছে, এবং ওই থিওরিগুলোকে যখন তুমি এই অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে অ্যাপ্লাই করবে, কেমন ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো? ধরো ফান্ডামেন্টাল রিসার্চ থেকে যে ইনফরমেশন বা যে থিওরি, যে প্রিন্সিপালগুলো তুমি পেয়েছিলে, সেইগুলো যখন তুমি অ্যাপ্লাই করছো তোমার রিসার্চের ক্ষেত্রে, যেমন ধরো এই যে ধরো ডিসার্টেশন তোমরা করছো, মাস্টার ডিগ্রিতে ডিসার্টেশন করছো, সেখানে কি করছো, তোমরা ফান্ডামেন্টাল রিসার্চ থেকে বিভিন্ন থিওরি, বিভিন্ন টেস্ট, সেগুলো কিন্তু অলরেডি স্টাবলিশড, সেই থিওরিগুলোকে নিয়ে তুমি যখন তোমার রিসার্চের মধ্যে করছো, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আরেকটু এক্সাম্পল তোমাদের দিয়েছি, ধরো পিয়াজের যে কগনিটিভ থিওরি যেটা ডেভেলপমেন্ট করেছিল, যে বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মেন্টাল এবিলিটিও ডেভেলপ হয়, ওই থিওরিটা বেস করে তুমি যখন নতুন একটা গবেষণা শুরু করবে, যে এই পেঁয়াজের থিওরির এফেক্টটা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পেঁয়াজের থিওরির এফেক্টটা কেমন, তুমি সেটা দেখতে চাইছো, সেক্ষেত্রে কি করলে তুমি ফান্ডামেন্টাল রিসার্চ থেকে ওই যে থিওরিটা, পেঁয়াজের থিওরিটা ফান্ডামেন্টাল রিসার্চে স্টাবলিশড হয়েছিল, ওই ফান্ডামেন্টাল রিসার্চের থিওরিটাকে তুমি কি করছো, তোমার কাজে অ্যাপ্লাইড রিসার্চে যখনই তুমি প্রয়োগ করবে, সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। এই যে ডিসার্টেশনে তোমরা বিভিন্ন রকম টেস্টগুলো নিয়ে কোনো সাবজেক্টকে কোনো টেস্ট নিচ্ছ, তাহলে সেই ফান্ডামেন্টাল এই যে যারা 50 বিয়ার ড্যাশ বা বিভিন্ন সাইকোলজিক্যাল টেস্ট, পার্সোনালিটি বলো, তাদের হার্ডিনেস বলো, তাদের নেচার বলো, ক্যারেক্টারিস্টিক বলো, বিহেভিয়ার বলো, সেলফ এফিকেসি বলো, ইত্যাদি বিষয়গুলো কি, এই সমস্ত কোশ্চেনিয়ারগুলো সেগুলো কি হয়েছিল, ফান্ডামেন্টাল রিসার্চে স্টাবলিশড হয়েছিল। সেগুলো কি করলে, সেই স্টাবলিশ জিনিস বা সেই স্টাবলিশ থিওরিগুলোকে তুমি তোমার কাজে যখন অ্যাপ্লাই করছো, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এখানে দেখো প্রথম কথা লেখা আছে, দ্য প্রিন্সিপাল অফ বেসিক রিসার্চ ইজ অ্যাপ্লাইড হিয়ার। তার মানে কি, ওই যে তোমার যে অ্যাপ্লাই ফান্ডামেন্টাল রিসার্চের যে প্রিন্সিপালগুলো তুমি পেয়েছিলে, সেই প্রিন্সিপালগুলো এই রিসার্চে তুমি অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? ইট ইজ কন্ডাক্টেড টু সলভ দ্য রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। দেখো ভালো করে বুঝবে, এটা কি করছে অ্যাপ্লাইড রিসার্চ, তোমার প্রবলেমটাকে সলভ করছে। সোসাইটিতে কোনো প্রবলেম হলো, ইমিডিয়েট কোনো প্রবলেম হলো, সেই প্রবলেমটাকে কি করবে, অ্যাপ্লাইড রিসার্চ সলভ করবে। ইমিডিয়েট প্রবলেমটাকে
অ্যাপ্লাইড রিসার্চে সলভ করবে। সেই সলভ করাগুলো হচ্ছে কি তোমার অ্যাপ্লাইড রিসার্চ। ইট ইজ অলসো, এটাকে তখন নেই, এটাকে বলো না, ইট ইজ অলসো নোন অ্যাজ ফর্মাল রিসার্চও অনেক সময় এটাকে বলা হয়। এখানে দেখো আমি কতগুলো একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে আমি কতগুলো পার্থক্য বুঝিয়েছি যে অ্যাপ্লাইড রিসার্চ আর বেসিক রিসার্চের মূল পার্থক্যটা কোথায়। দেখো অ্যাপ্লাইড রিসার্চ কি বলছে আর বেসিক রিসার্চ কি বলছে। আগে বেসিক রিসার্চটা দেখি। দেখো এক্সপ্যান্ড দ্য নলেজ ইন দ্য ফিল্ড অফ স্টাডি, মানে কোনো বিষয়ে নলেজটাকে ডেভেলপ করার জন্য এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ করা হয়ে থাকে। কিন্তু অ্যাপ্লাইড কি বলছে, সলিউশন ফর স্পেসিফিক প্রবলেম। অ্যাপ্লাইড রিসার্চে কি করেছিল, সেখানে কি কোনো স্পেসিফিক প্রবলেমকে সলভ করেছিল? করেনি। ফান্ডামেন্টাল রিসার্চে কি করেছিল, নতুন নতুন নলেজ বা নতুন নতুন সাইন্টিফিক থিওরি স্টাবলিশ করেছিল। এবং তুমি অ্যাপ্লাইড রিসার্চে কি করছো, কোনো স্পেসিফিক প্রবলেমকে তুমি সলভ করছো। সমাজের যেটা প্রবলেম, সোসাইটিতে যে প্রবলেম, সেই প্রবলেমগুলোকে তুমি যখন সলভ করছো সেটা হচ্ছে তোমার কি অ্যাপ্লাইড রিসার্চ। বেসিক রিসার্চ কি হচ্ছে, দেখো নলেজ স্পেসিফিক, এখানে নলেজটাকে ডেভেলপ করছে। এখানে কি হচ্ছে, অ্যাপ্লাইড রিসার্চ সলিউশন করছে। এই বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ কি কোনো সলিউশন করছে? করছে না। সেখানে কি করছে, নলেজটাকে ডেভেলপ করছে, নতুন নতুন থিওরিটাকে স্টাবলিশ করছে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ কি করছে, কোনো প্রবলেমটাকে সলিউশন করছে। এবার বেসিক রিসার্চ দেখো থিওরি ওরিয়েন্টেড, যেহেতু এখানে নতুন নতুন থিওরি, নতুন নতুন নলেজ, নতুন নতুন ফর্মুলা ডেভেলপ হচ্ছে, এই জন্য এটাকে বলছে থিওরি ওরিয়েন্টেড। আর এটাকে কি বলছে, এই থিওরিটাকে যখন আমরা নেব, নিয়ে যখন কোনো আমরা কাজ করব তখন সেটা হবে অ্যাপ্লাইড রিসার্চ। সেই জন্য এটাকে বলছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, কারণ এখানে প্র্যাকটিক্যালি সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করা হয়। তারপরে আছে কি দেখো এক্সপ্লেনেটরি আর অ্যানালিটিক্যাল। দেখো এটা হচ্ছে এক্সপ্লেনেটরি বেসিক রিসার্চ কেন বলেছে, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, সেখানে ডিটেলস এক্সপ্লেন করা হয় এবং ডিটেলস অ্যানালিসিস করে তবেই কিন্তু ইন জেনারেল ওই থিওরিটাকে স্টাবলিশ করা হয়। আর ওই অ্যাকশন রিসার্চে কি হয়, অ্যাকশন হচ্ছে কোনো একটা অ্যাকশন, কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কোনো একটা পার্টিকুলার অ্যাকশন নিচ্ছ। আবার এই বেসিক রিসার্চকে কি বলা হয়, সাবজেক্টিভ নেচার। সাবজেক্টিভ নেচার কেন বলেছি, এটা বিষয়ের কিন্তু নলেজটাকে ডেভেলপ করছে, কোনো পার্টিকুলার টপিক বা পার্টিকুলার বিষয় তার থিওরি স্টাবলিশ করছে, এই জন্য এটাকে বলছে সাবজেক্টিভ নেচার। এটাকে কি বলছে, অবজেক্টিভ মেথড। কেন বলছে, এই সাবজেক্টের উপর যে নলেজটা আমরা পেলাম, সেই নলেজটাকে বেস করে আমি যখন কোনো গবেষণাটা করছি, সেটা হচ্ছে, এই জন্য এটাকে বলছে অবজেক্টিভ মেথড। এইবার আসছি অ্যাকশন রিসার্চ। দেখো আর একটা যে রিসার্চ, দেখো এই অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চ দুটোই কিন্তু সিমিলার, লিটল বিট পার্থক্য আছে, আমরা আসবো পরের স্লাইডে। এটাকে ভালো করে বুঝতে হলে দেখো অ্যাকশন রিসার্চ কি করছে, একদম ইমিডিয়েট প্রবলেম সলিউশন চাই। ও বলছে এখনই প্রবলেম, আমার এখনই সমস্যার সমাধান চাই, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। এখানে দেখো ইট ইজ এ পার্ট অফ অ্যাপ্লাইড রিসার্চ। এটাকে কি বলছে, অ্যাপ্লাইড রিসার্চের একটা অংশ বিশেষ। মানে অ্যাপ্লাইড রিসার্চ আমরা কি করলাম, ফান্ডামেন্টাল রিসার্চ প্রথমে যদি আমরা লিখি, সবার ফার্স্ট কি দেখলাম, ফান্ডামেন্টাল। এফ ফর ফান্ডামেন্টাল রিসার্চ থেকে যে থিওরি পাচ্ছি, সেই থিওরিগুলোকে আমরা কোথায় অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইড রিসার্চ। এবং এই অ্যাপ্লাইড রিসার্চেরই একটা ছোট্ট পার্ট কি, অ্যাকশন রিসার্চ। তাহলে এই ফান্ডামেন্টাল রিসার্চ কি করছে, একে কোনো ইমিডিয়েট প্রবলেম সলিউশন করছে? এ কিন্তু কোনো ইমিডিয়েট প্রবলেম সলিউশন করবে না। এ কি করবে, নতুন নতুন থিওরিটাকে স্টাবলিশ করবে। আর অ্যাপ্লাইড রিসার্চ কি করবে, এই ফান্ডামেন্টাল রিসার্চ থেকে প্রাপ্ত যে থিওরি, সেই থিওরিগুলোকে প্রয়োগ করে যখন কোনো রিসার্চ করবে, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আবার এই অ্যাপ্লাইড রিসার্চের একটা ছোট্ট অংশ হচ্ছে অ্যাকশন রিসার্চ। তাহলে এই অ্যাপ্লাইড আর অ্যাকশন এই দুটো কিন্তু ইমিডিয়েট প্রবলেমকে সলভ করছে। তারপরে দেখো এই জন্য লেখা আছে, ইট ইজ কন্ডাক্টেড টু ইমিডিয়েট সলিউশন অফ দ্য প্রবলেম। যে কোনো একটা প্রবলেম এলো, সেই প্রবলেমকে তুমি যখন ইমিডিয়েট কিছু সলিউশন করতে যাবে, তখন সেটা হবে অ্যাকশন রিসার্চ। আসি পরের স্লাইডে পার্থক্য। এই অ্যাকশন রিসার্চকে আবার কিন্তু অনেক নামে পরিচিত, সেটা কি, সাইকেল অফ অ্যাকশন, সাইকেল অফ এনকোয়ারি। দেখো এই যে অল্টারনেটিভ টার্মোলজি, সেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, এই জন্য এই অল্টারনেটিভ টার্মোলজিগুলো কিন্তু তোমাদের ভীষণভাবে জানা দরকার, এবং এইগুলোকে নোট ডাউন করে রাখো, কারণ পরবর্তীতে ভুলে যাবে। পরীক্ষায় এমনভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে যে সাইকেল অফ অ্যাকশন কোন ধরনের রিসার্চকে বলা হয়, সিম্পল উত্তর অ্যাকশন রিসার্চ। এই জন্য অল্টারনেটিভ নামগুলো কিন্তু জানাটা ভীষণভাবে জরুরি। এইবার দেখো মোস্টলি ইউজ ইন দ্য ক্লাসরুম অর অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন। কি বলেছে তাহলে, এই যে অ্যাকশন রিসার্চ কি করছে, বেশিরভাগই কোনো ক্লাসরুমের কোনো প্রবলেমকে সমাধান করছে, বা কোনো অর্গানাইজেশনের কোনো প্রবলেমকে সমাধান করছে, বা কোনো ইনস্টিটিউশনের কোনো ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করতে হবে, তখনই কিন্তু এই অ্যাকশন রিসার্চটা একমাত্র অ্যাপ্লিকেবল করা হয়। ক্লিয়ার?
এইবার আসছি, দেখো এই অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চের মধ্যে বেসিক পার্থক্য এবং সিমিলারিটি কোথায়। দেখো দুটোই কিন্তু কি করছে, সলিউশন টু এ রিয়েল প্রবলেম। কোনো প্রবলেম আসলো সেই প্রবলেমটাকে সলভ করছে, ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড অ্যাকশন রিসার্চটাকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই অ্যাপ্লাইড রিসার্চ আর অ্যাকশন রিসার্চ যদি রিয়েল প্রবলেমগুলোকে সলভ করছে, এবার রিয়েল প্রবলেমগুলো যদি সলভ করতে গিয়ে এই দুটো রিসার্চই কিন্তু আমাদেরকে ভীষণভাবে, দুটো রিসার্চই কিন্তু একদম পরস্পরের সাথে একদম রিলেটেড। তাহলে কোনটাকে আমরা অ্যাপ্লাইড বলবো, কোনটাকে আমরা অ্যাকশন বলবো, এটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। যে এই যে বর্তমান যে রিয়েল প্রবলেম কোনগুলো, যদি তোমাদেরকে এখন প্রশ্ন করা হয় যে বর্তমানে আমাদের রিয়েল প্রবলেম কোনগুলো, হ্যাঁ রিয়েল প্রবলেম কোনগুলো বলো, যে আমাদের জব দরকার, জব নেই, তাহলে জব একটা রিয়েল প্রবলেম। আবার রিয়েল প্রবলেম কি হতে পারে, যে যদি আমরা এর বাইরে যে সোসাইটির প্রবলেম দেখি, জব ধরো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাজ এ রিসার্চার, তুমি যখন অ্যাজ এ গবেষক তখন তোমার সবসময় উচিত কি, যে সোসাইটির প্রবলেমটাকে ডেভেলপ করা, সোসাইটির প্রবলেমটাকে সলভ করা। তাহলে সোসাইটিতে এখন মেন প্রবলেম কি হতে পারে সোসাইটিতে বলো, হ্যাঁ দেখো দিনে দিনে কি হচ্ছে, আমাদের রিলিজিয়ান, সেই সব আমাদের মোরাল ভ্যালু, আমাদের ইন্ডিয়ান কালচার ধীরে ধীরে কিন্তু বিলুপ্ত হচ্ছে, ওয়েস্টার্ন কালচারে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ফিনান্সিয়াল এডুকেশনাল আসপেক্ট হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, এগুলো ধরো সোসাইটির প্রবলেম। আমরা যদি ফিজিক্যাল এডুকেশনের প্রবলেম দেখি, যে ফিজিক্যাল এডুকেশনের সাইন্টিফিক অ্যাপ্লিকেশনটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না, সাইন্টিফিক নলেজ কিন্তু হচ্ছে না, সাইন্টিফিক ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে না, স্পোর্টস ফিল্ডে কিন্তু কোনো ডেভেলপমেন্ট, সাইন্টিফিক অ্যাপ্লিকেশন ঠিকভাবে হচ্ছে না, বা টিচার এফিসিয়েন্সি কিন্তু ঠিকভাবে হচ্ছে না, টিচার নলেজ কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে না। তাহলে এইগুলো কি রিয়েল প্রবলেম, বা টিচারের ইফেক্টিভনেস, মানে টিচার ফিজিক্যাল এডুকেশন প্রফেশনটাকে ডেভেলপ করার জন্য কতটা এফেক্টিভ, এগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা রিয়েল প্রবলেম। তাহলে এই ধরনের প্রবলেমকে যখন তুমি কোনো কিছু সলভ করবে, ইমিডিয়েট সলিউশন দরকার, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাইড রিসার্চ বা অ্যাকশন রিসার্চ আমাদের কাজে লাগবে। ক্লিয়ার। এইবার আসছি দেখো বেসিক কিছু সিমিলারিটি। তাহলে এখানে বলছে সিমিলারিটি কোনগুলো, দেখো দু ক্ষেত্রেই ফোকাস অন ইমিডিয়েট প্রবলেম, দুটো রিসার্চের ক্ষেত্রে ইমিডিয়েট কোনো প্রবলেম হবে সেটাকে সমস্যা করার জন্য সমাধান করা হয়, অ্যাপ্লাইড রিসার্চও করা হয়, অ্যাকশন রিসার্চও করা হয়। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স আছে, দেখো ফোকাস অন জেনারেল ইমিডিয়েট প্রবলেম। জেনারেল ইমিডিয়েট প্রবলেম মানে কি, যেখানে হচ্ছে সোসাইটির কোনো প্রবলেম সলভ করছো, পার্টিকুলার কোনো লার্জ স্কেল বৃহৎ সমাজের কোনো ইমিডিয়েট প্রবলেম সলভ করছো। ওই যে সমাজের ইমিডিয়েট প্রবলেম কোনগুলো হতে পারে, রিলিজিয়ান হতে পারে, তোমার সোশিও ইকোনমিক স্ট্যাটাস হতে পারে, তারপরে তোমার রিলিজিয়ান হতে পারে, ইন্ডিয়ান কালচার হতে পারে, এগুলো হচ্ছে সোসাইটির প্রবলেম। সেই প্রবলেমগুলোকে যখন তুমি সলভ করার জন্য কোনো গবেষণা করবে, সেক্ষেত্রে হবে অ্যাপ্লাইড রিসার্চ। আর অ্যাকশন রিসার্চ কি, ফোকাস অন এডুকেশনাল প্রবলেম। যখন তুমি কোনো এডুকেশনাল রিলেটেড, যখন তুমি কোনো পার্টিকুলার ইনস্টিটিউশন বা পার্টিকুলার কোনো অর্গানাইজেশন রিলেটেড কোনো প্রবলেমকে সলভ করবে, সেটা হচ্ছে তোমার অ্যাকশন রিসার্চ। দেখো সোসাইটির প্রবলেম হলে অ্যাপ্লাইড, আর হচ্ছে যখন তুমি কোনো পার্টিকুলার কোনো এডুকেশনাল রিলেটেড প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকশন। অনেক সময় তোমাদের যে প্রশ্ন আসে মাল্টিপল চয়েস, যে কোনো ফিল্ড ওয়ার্ক স্টাডি, মানে তুমি ফিল্ড ওয়ার্ক স্টাডি কোন ধরনের রিসার্চকে বলা হয়। ফিল্ড ওয়ার্ক স্টাডি মানে তুমি যখন কোনো ফিল্ডের মধ্যে বিভিন্ন কোনো আর্টিফিশিয়াল ইকুইপমেন্ট নিয়ে তুমি যখন কোনো গবেষণা করছো, তখন সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক স্টাডি। তাহলে ফিল্ড ওয়ার্ক স্টাডি কি, দেখো আর্টিফিশিয়াল যে ইকুইপমেন্টগুলো সেটা ফান্ডামেন্টাল রিসার্চ এস্টাবলিশড হয়েছিল, সেটা অ্যাপ্লাইড রিসার্চে তুমি অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। এবার দেখো পরের ডিফারেন্স কি, পরেরটা আছে কি, ইট ক্যান বি এক্সপ্লোরেটরি বাট ইউজুয়ালি ডেসক্রিপটিভ। দেখো এক্সপ্লোরেটরি মানে কি, এই যে ধরো তুমি যে অ্যাপ্লাইড রিসার্চটা করছো, এটা লার্জ স্কেলে তুমি করছো, অনেক রকম পপুলেশন নিয়ে করছো, পুরো সোসাইটির জন্য করছো। তাহলে যত বড় তোমার সাবজেক্ট সংখ্যা, তত তোমার প্রবলেম বেশি, তত তোমার সমস্যা বেশি। সেই জন্য সেই রিসার্চটাকে তোমাকে ব্রিফলি এক্সপ্লেন করতে হয়। সেই জন্য হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ কি, ব্রিফলি এক্সপ্লেন করতে হবে। আর অ্যাপ্লাইড রিসার্চে কি, এটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ লার্জ, প্রবলেমটা স্পেসিফিক, একদম ছোট প্রবলেম, সেখানে তোমাকে ছোট এনভায়রনমেন্ট, পার্টিকুলার কোনো স্পেসিফিক প্রবলেমকে তুমি সলভ করছো, এই জন্য বলছি ইট ইজ ভেরি স্পেসিফিক। তারপরের পয়েন্টটা দেখো, হ্যাভ লিমিটেড কন্ট্রোল ওভার রিসার্চ প্রবলেম। লিমিটেড কন্ট্রোল কেন বলছে, কারণ হোল ওভার কোনো সোসাইটির প্রবলেমকে তুমি সলভ করছো, সেই জন্য যত তোমাকে লার্জ স্কেলে তুমি
তুমি যখন যাবে প্রবলেমটা ওরিয়েন্টেড তত বেশি হবে, সেখানে স্যাম্পল সংখ্যা বেশি, ডেটা ইনফরমেশন কালেক্ট করা বেশি, এনভায়রনমেন্টটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কিন্তু যখন তুমি অ্যাকশন রিসার্চ করবে পার্টিকুলার কোনো তোমার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে, সেখানে স্যাম্পল সাইজ লার্জ, এই সরি স্মল, সেখানে পার্টিকুলার প্রবলেম একদম ছোট প্রবলেম। এই যে ধরো আমি এটা এখানে একটা এক্সাম্পল দিই অ্যাকশন রিসার্চে। ধরো এই অ্যাকশন রিসার্চ, ধরো ক্লাসরুমে তুমি এজ এ স্কুলের প্রিন্সিপাল বা কলেজের প্রিন্সিপাল, এবার ধরো কোনো একটা এক্সাম চলাকালীন দেখছো যে কোনো একটা এক্সামিনেশন হলে প্রচুর পরিমাণে নকল করছে, কোনো একটা এক্সামিনেশন হলে প্রচুর পরিমাণে নকল করছে, তোমার কাছে এই খবরটা এলো, তোমাকে এখন ইমিডিয়েট ওই অ্যাকশন নিতে হবে। তাহলে ইমিডিয়েট তুমি ওই এডুকেশনাল প্রবলেমটা যখন অ্যাকশনটা নেবে, সেটা কি ধরনের রিসার্চ? অ্যাকশন রিসার্চ। তাহলে ইমিডিয়েট তোমাকে ওই প্রবলেমটাকে সলভ করতে হচ্ছে। এখানে দেখো কতগুলো এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি, এটা পরের স্লাইডেও আছে। এই যে ধরো তোমাকে এক্সাম্পল আমি বোঝার জন্য দিয়েছি, হাউ টু ইমপ্রুভ স্ট্রেংথ ইন দ্য ক্লাস। এই যে ধরো আমি পড়াচ্ছি বা আমরা যখন কিছু পড়াচ্ছি, যে আমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যাকে আমি কি করে ডেভেলপ করব, বলো এটা কি ধরনের রিসার্চ? কি ধরনের রিসার্চ হবে? ফান্ডামেন্টাল অ্যাপ্লাইড অ্যাকশন। তোমাদের কাছ থেকে উত্তর জানবো। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখো, হাউ টু ইমপ্রুভ টিচিং এফিসিয়েন্সি। টিচিং এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি ধরনের রিসার্চ করব? অ্যাকশন রিসার্চ। বেশ, এবার এখানে দেখো, হাউ টু ইমপ্রুভ ইকোনমিক্যাল কন্ডিশন। এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কোন ধরনের রিসার্চ করব? অ্যাপ্লাইড রিসার্চ। ভেরি গুড। তাহলে দেখো ক্লিয়ার। তাহলে এখানে তোমাদেরকে বলি, অ্যাপ্লাইড রিসার্চ কখন করছি? ফান্ডামেন্টাল রিসার্চ থেকে প্রাপ্ত থিওরিগুলোকে যখন আমরা অ্যাপ্লাই করছি, সোসাইটির কোনো ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আর অ্যাকশন রিসার্চ কি? পার্টিকুলার কোনো একদম স্পেসিফিক কোনো ইনস্টিটিউশন, মূলত এডুকেশনালের ক্ষেত্রেই হয়, আবার কোনো ইনস্টিটিউশনও হতে পারে, আর সেখানে পার্টিকুলার কোনো স্পেসিফিক, যে আমার ক্লাসরুমের সাব সিলেবাসটা কেমন হওয়া উচিত, টিচিং এফিসিয়েন্সি কেমন হওয়া দরকার, ক্লাসে বা ছেলেপেলেদের মোটিভেশন কিভাবে ডেভেলপ করা যায়, এই ধরনের সমস্ত রিসার্চগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু হচ্ছে অ্যাকশন রিসার্চ, যেগুলোকে ইমিডিয়েট প্রবলেমটাকে সলভ করব। দেখো এই আরো আরো বিস্তারিত, এই দেখো রিসার্চটা একটা বড় লেন্দি প্রসেস, সেখানে অনেকগুলো মেথোডোলজি আছে, অনেক টাইপের রিসার্চ আছে, অনেক ধরনের রিসার্চ আছে। এইগুলোকে বেসিক একদম কনসেপ্ট যদি তোমাদেরকে ক্লিয়ার করতে হয়, তাহলে এগুলো যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন করব না, কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে এইগুলোকে ভালো করে বুঝলে তবেই কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কারণ এই কোশ্চেন অ্যান্সার গুলোকে আমি আসবো, কোশ্চেন অ্যান্সার গুলো যখন রিসার্চ গুলো মূলত মেনলি আগে বেসিক ধারণাটা তৈরি হোক, সেই ধারণাটা শেষ হলে আমরা পরবর্তী যখন শুধুমাত্র রিসার্চেরই কোশ্চেন অ্যান্সার নিয়ে যখন আমরা ডিটেলসে জানবো, তখন দেখবে আস্তে আস্তে কোশ্চেনের সাথে রিলেট না করলে কিন্তু এই বিষয়টা কোনো রিসার্চেরই কনসেপ্ট ক্লিয়ার হবে না। সেই জন্য আগে মেন কনসেপ্টটা তোমাদের মধ্যে ইন জেনারেল ধারণাটা তৈরি হোক, তারপরে যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন আমরা যখন করবো আলাদা করে, তখন আমরা সমস্ত রিসার্চগুলোকে আরো ভালো করে ডিটেলসে জানতে পারবো। ক্লিয়ার? তাহলে এই হলো মূলত অ্যাপ্লাইড রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ আর অ্যাকশন রিসার্চ। সিম্পল একটা প্রশ্ন, এই ফান্ডামেন্টাল রিসার্চের অল্টারনেটিভ নাম কি আছে তোমরা একটু বলো দেখি। কেউ দেখবে না, যা পড়ানো হলো কেমন মনে আছে? ফান্ডামেন্টাল রিসার্চের অল্টারনেটিভ আর কি নামে বলতে পারি? কে বলবে ফার্স্ট? বেসিক আর পিওর রিসার্চ। বেশ, আর হচ্ছে অ্যাকশন রিসার্চের অল্টারনেটিভ কি নাম আছে? একটু আগেই পড়েছো, বলো বলো বলো, ভুললে হবে না। Good. আর অ্যাপ্লাইড রিসার্চের একটা নাম কি আছে? ফর্মাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু ভুললে হবে না, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো। চলো এবার আসি আমরা পরের টপিক। সেটা হচ্ছে, আগের দিন তোমাদের অ্যানালিটিক্যাল রিসার্চ বলতে গিয়ে যখন অনেকগুলো কথা তৈরি হয়েছিল, সেই অনেকগুলো কথা থেকে হিস্টোরিক্যাল রিসার্চটা পড়াতে হবে এরকম একটা কথা হচ্ছিল, ওই জন্য আমি হিস্টোরিক্যাল রিসার্চটা রেখেছি। যে হিস্টোরিক্যাল রিসার্চ, দেখো কথাটার মধ্যেই হিস্ট্রি আমরা কাকে বলি, ইন জেনারেল ছোটবেলা থেকে চিনেছি হিস্ট্রি মানে একদম অতীতের কোনো ঘটনা, অতীতের সরি অতীতের কোনো বিষয়, যেটা পাস্ট ইভেন্ট, যেটা ঘটে গেছে,
সেই সময়ে তুমি সেই সম্পর্কে তুমি ছিলে না। সেই কোনো বিষয় নিয়ে যখন তুমি কোনো রিসার্চ করবে, বা যে সেই সম্পর্কে আবার নতুন করে পুনরায় কিন্তু জানার চেষ্টা করবে, সেটাই হবে তোমার কি হিস্টোরিক্যাল রিসার্চ। ধরো হিস্টোরিক্যাল রিসার্চের কোনো পাস্ট ইভেন্ট যেটা অলরেডি কি হয়েছে, অলরেডি আগে থেকে হয়ে গেছে, এবং সেই সম্পর্কে কি করছো তুমি আবার নতুন করে কিছু জানার চেষ্টা করছো। হ্যাঁ, নতুন করে কোনো কিছু খোঁজার চেষ্টা করছো, যে পাস্ট রেকর্ডের কোনো ইনফরমেশন তোমার কাছে আগে থেকে হয়তো কিছু আছে, আবার সেই ইনফরমেশন গুলোকে ধরে নিয়ে তুমি নতুন করে পুনরায় সত্যিটা কি সেটা খোঁজার চেষ্টা করছো। সেটাই হচ্ছে কি তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। ক্লিয়ার? এবার দেখো, যদি তোমার অতীতটাকে যদি তুমি, একটা কথা আছে যে তোমার, সেজন্য আমি লিখেছি যে তোমার অতীতটা যদি তুমি ভালো করে জানতে পারো, যে আমার অরিজিনটা কি, আমার অতীত কি ছিল, আমি কেমন ছিলাম আমার অতীতে, সেটা যদি ভালো করে জানা যায়, তবেই কিন্তু বর্তমান ও ফিউচারটা ভালো হয়। এটা তো অনেক কন্ট্রোভার্সি আছে, তবুও মনে হয় যে তোমার অতীত যদি আমরা আগে থেকে জানি, তাহলে কিন্তু আমাদের বর্তমান এবং ফিউচারটা কিন্তু ভালো হয়। আবার অনেক সময় দেখো, আমরা অনেক সময় নিজেদেরকে বলি না যে আমরা হিন্দু, আমি মুসলমান, আমি এই, অনেক সময় আমরা ধরো হিন্দুত্ববাদের জন্য বিভিন্ন রকম প্রচার করি, জয় শ্রীরাম এরকম ভাবে নানান কিছু করি। হ্যাঁ, কিন্তু আদতে যে এগুলো আমরা করছি, কেন করছি, বা এইগুলো ধরো জয় শ্রীরাম বলছি মুখে, পেছনে আমরা কি করছি, অসৎ কোনো কাজ করছি। তাহলে প্রকৃত হিন্দুত্ববাদ বা প্রকৃত মুসলমান বা কি, সেই সম্পর্কে অরিজিন, প্রকৃত হিন্দুত্ববাদের অরিজিন কি, হিন্দুত্ববাদের নিয়ম রীতি কি, বা মুসলমানদের নিয়ম রীতি কি, এই যে এই সম্পর্কে কিন্তু প্রকৃত ধারণা তোমার মধ্যে থাকলে তবেই কিন্তু তুমি সেই ব্যাপারটা বা ভালো, বা ভবিষ্যৎ বা প্রেজেন্টটাকে তুমি ভালো করতে পারবে। যদি তোমার মধ্যে হিন্দুত্ববাদের কনসেপ্ট বা মুসলমানবাদের কনসেপ্টই তোমার মধ্যে নেই, তাহলে কি করবে তুমি, ওই মাঝে মধ্যে তুই একটা স্লোগান দেবে, চিল্লাবে, আবার আলটিমেট গিয়ে পেছনে গিয়ে অন্য কাজ করবে। তাহলে কি তোমাকে অতীত, তোমাকে অরিজিন, তোমার যে সত্যটা কি, সেই অরিজিনটা তোমাকে খুঁজতে হবে। পরিষ্কার ধারণা যখন তোমার মধ্যে থাকবে না, সেই পরিষ্কার ধারণাটা যখন তুমি খোঁজার চেষ্টা করবে, সেটাই হচ্ছে তোমার হিস্টোরিক্যাল রিসার্চ। মানে কোনো বিষয়ের অরিজিনকে তুমি নতুন করে খুঁজছো, সেই নতুন করে অরিজিন খুঁজতে গিয়ে তার কিছু পাস্ট রেকর্ড তোমার কাছে অলরেডি হয়তো অ্যাভেলেবেল আছে, অলরেডি আছে, সেই অলরেডি অ্যাভেলেবেল গুলোকে ধরে পুনরায় তুমি নতুন করে আবার যখন কিছু খোঁজার চেষ্টা করবে, নতুন কিছু জানার চেষ্টা করবে, সেটাকেই বলা হবে কি হিস্টোরিক্যাল রিসার্চ। দেখো, হিস্টোরিক্যাল রিসার্চের আর একটা নাম, যেটা 2011 সালে বা 12 সালে বোধহয় নেটে প্রশ্ন এসেছিল, এটাকে রেট্রোস্পেক্টিভ কোর্ট রিসার্চও বলা হয়। হিস্টোরিক্যাল রিসার্চের অল্টারনেটিভ নাম হচ্ছে রেট্রোস্পেক্টিভ কোর্ট রিসার্চ, এই নামেও কিন্তু পরিচিত। এখানে দেখো কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি, যে স্টাডি অ্যাবাউট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে 2 নম্বর দেখো স্টাডি অ্যাবাউট রোল অফ ব্যারন্ডি কুবার্টিন ফর দ্য প্রমোশন অফ মডার্ন অলিম্পিক, যে মডার্ন অলিম্পিকে ব্যারন্ডি কুবার্টিনের কি কি অবদান ছিল, এটা ফিজিক্যাল এডুকেশন রিলেশন। তাহলে দেখো, এই যে ব্যারন্ডি কুবার্টিন যে কি কি অবদান ছিল মডার্ন অলিম্পিকে, সেই সময় কি তুমি ছিলে না, তুমি কিন্তু শুনেছো, কোনো ইনফরমেশন তোমার কাছে আছে, সেই ইনফরমেশনের উপর বেদ করে তুমি যখন আবার নতুন করে পুনরায় কিছু জানার চেষ্টা করবে, সত্যিটা ব্যারন্ডি কুবার্টিনের কোনো অবদান ছিল কি ছিল না, সেটা যখন জানার চেষ্টা করবে, সেই জানার চেষ্টা করতে গিয়ে যে ধরনের রিসার্চ করা হয়, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এবারে হিস্টোরিক্যাল রিসার্চের একটা সমস্যা কি জানো তো, হিস্টোরিক্যাল রিসার্চের মেন সমস্যা হচ্ছে যে তুমি যে ধরনের রিসার্চটা করছো, এই যে হিস্টোরিক্যাল রিসার্চ, এটা হচ্ছে পাস্টের কোনো ঘটনা, অতীতের কোনো ঘটনা, সেই ব্যাপারে কিন্তু ইনফরমেশন কিন্তু খুব মানে সোর্স বা ইনফরমেশন কিন্তু খুব একটা তোমার কাছে, ডেটা, ইনফরমেশন মিনস ডেটা, যেখানে তুমি সোর্সটাকে কালেক্ট করবে, সেটা কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল নেই। এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ যখন করা হয়, সেটা নিয়ে কিন্তু অনেক বেশি ক্রিটিসিজম করা হয়, অনেক বেশি সমালোচনা করা হয়। সেই জন্য কিন্তু এই এই হিস্টোরিক্যাল রিসার্চটা যখন তুমি করবে, ক্রিটিসিজমটা দরকার। ক্রিটিসিজম কেন দরকার? ক্রিটিসিজমের দেখো একটা দরকার আছে, যে আমার কেন রিসার্চটা হলো, কি জন্য রিসার্চটা হলো, সেটা কি সঠিকভাবে লেখা হলো কিনা, তার যে রিসার্চটা করেছে তার ভিউ পয়েন্ট থেকে কেন লিখেছে, প্রকৃত অথর কি এই কথা বলেছিল কিনা। ক্রিটিসিজম অবশ্যই দরকার প্রকৃত সত্য যেটা বিষয়টা, সেই বিষয়টা জানার জন্য। তাহলে দেখো, এই হিস্টোরিক্যাল রিসার্চে কি বলেছিলাম, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিস্টোরিক্যাল রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, দেখো এর অনেকগুলো কারণ আছে।
যে যত বা ইনফরমেশন বা যত বেশি হিস্ট্রি তুমি যদি জানবে, প্রকৃত অরিজিন সম্পর্কে জানবে, হ্যাঁ, যে তোমার আগের কি বিষয় ঘটে গেছিল সেই সম্পর্কে যত ভালো তুমি জানতে পারবে, সেটা বর্তমান বা ফিউচারে সেটা তত বেশি গুরুত্বপূর্ণ। এবং এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ মূলত করা হয়, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর ক্রিটিসিজম হয়ে থাকে, প্রচুর সমালোচনা হয়ে থাকে। দুভাবে সমালোচনা হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম, একটা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম। এবং এই এক্সটার্নাল ক্রিটিসিজমটা কোনগুলোকে বলবো? এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে এই যে ধরো হিস্টোরিক্যাল রিসার্চ তুমি করতে যাচ্ছ, যে সময় সেই ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সময় কিন্তু তুমি সেখানে ছিলে না। তাহলে এখানে সমস্ত রকম কিন্তু ডেটা সোর্স কি, সমস্ত রকম ডেটা সোর্স কিন্তু সেকেন্ডারি সোর্স, সেকেন্ডারি সোর্স, কারণ সেই টাইমে তুমি কিন্তু ছিলে না। এবং সেই যে টাইমের যে এনভায়রনমেন্ট, যে হিস্টোরিক্যাল রিসার্চের যে এক্সটার্নাল ক্রিটিসিজম হয়, অ্যাজ এ রিসার্চার তুমি, তোমার সম্পর্কে ক্রিটিসিজম হবে যে তুমি এটা কেন লিখেছো, কি জন্য লিখেছো, তোমার কি এটা লেখার অভিজ্ঞতা কেমন, তোমার এটা লেখার জন্য তোমার কি প্রপার নলেজ তোমার মধ্যে আছে, তুমি কি এটা তুমি এটা কি কারণে লিখেছো, হ্যাঁ, তুমি কি এই যে যে এইখানে যে যে তথ্যগুলো দিয়েছো সেটা কি রিয়েল অথর তোমাকে বলেছে। আরেকটা কি এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে তুমি এই রিসার্চটাকে করছিলে সেই এনভায়রনমেন্টটা কি, সেটা কি প্রপার এনভায়রনমেন্ট ছিল, সেখানকার যে তুমি ইনফরমেশন গুলোকে নিয়েছো সেই ইনফরমেশন থেকে যে যে সোর্স থেকে তুমি ডেটাগুলো কালেক্ট করার চেষ্টা করেছো সেই ডেটাগুলো কি প্রকৃত অরিজিনাল ইনফরমেশন তোমাকে দিয়েছে। আর ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে তুমি যে গবেষণা পত্রটা করা হয়ে গেছে, রিসার্চটা যেটা তোমার করা হয়ে গেছে, সেই রিসার্চটা কি তুমি হোয়াই যে কথাগুলো লিখবে, কেন তুমি এই কথাগুলোকে লিখেছো সেই সম্পর্কে কিন্তু প্রপার তোমাকে লিখতে হবে। তার লিটারেল মিনিং কি, হ্যাঁ, তার ইন্টারনাল কনসিস্টেন্সি কি, তাহলে ইত্যাদি বিষয়গুলো কিন্তু যে গবেষণাটা হিস্টোরিক্যাল রিসার্চে মূলত হয়ে থাকে, যে এই রিসার্চটা তোমার এটা মনে হলো, এটা মূলত দেখো ডেটা, যেহেতু যেহেতু এটার মধ্যে সমস্ত ইনফরমেশন বা ডেটা সেকেন্ডারি সোর্স। এবার সেকেন্ডারি সোর্স নিয়ে তুমি যখন কোনো ডেটা বা কালেকশন করার জন্য তুমি যখন সেকেন্ডারি মেথড অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে কিন্তু সমালোচনাটা অনেক বেশি, কারণ তুমি ইন্টারনাল কোনো ফার্স্ট হ্যান্ড সোর্স কিন্তু তুমি পাবে না। ফার্স্ট হ্যান্ড সোর্স পাবে না, সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো কোশ্চেন তোমাকে কেন হয় যে অ্যাজ এ রিসার্চার বা এই যে হিস্টোরিক্যাল রিসার্চ তুমি করছো সেটা কি তুমি প্রপারলি যেভাবে করা উচিত সেভাবে করেছো, তোমার কোয়ালিফিকেশন কি, তুমি কি প্রপার ফরম্যাটে হিস্টোরিক্যাল লিখেছো, প্রপার ফরম্যাট হিস্টোরিক্যাল রিসার্চ লেখার যে ফরম্যাট সেই ফরম্যাটে মেনে তুমি লিখেছো, বা এই যে তুমি যে তথ্যগুলো দিয়েছো সেই এভিডেন্স গুলো কি সঠিক, হ্যাঁ, তুমি যা যা করেছো, যা যা এভিডেন্স তুমি এই রিসার্চের মধ্যে তোমার অবজারভেশনে তুমি দিয়েছো সেই এভিডেন্স গুলো তুমি কোথা থেকে পেলে, সেটা কি রিয়েল অথর তোমাকে যে রিসার্চ যারকে নিয়ে তুমি করেছো সেই অথরের কাছ থেকে কোনো তথ্য পেয়েছো, বা এই ইনফরমেশন বা এই এভিডেন্স গুলো তুমি কিভাবে সত্যভাবে মনে করছো। সেই সেই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ কিন্তু অনেকটা সমালোচনা, অনেকটা ক্রিটিসিজম হয়, কিন্তু এই ক্রিটিসিজম হওয়াটা কিন্তু জরুরি। একমাত্র হিস্টোরিক্যাল রিসার্চে ক্রিটিসিজমটা হয়, কারণ এক্ষেত্রে সমস্ত রকম ডেটা, সেই ডেটা বা ইনফরমেশন কিন্তু সব সেকেন্ড হ্যান্ড সোর্সেস, সেকেন্ডারি ডেটা। কারণ কোনো একটা পাস্ট ইভেন্ট যেটা তুমি ঘটে গেছে সেই ইভেন্টটাকে কিন্তু তোমার সম্পর্কে যা ইনফরমেশন তুমি কালেক্ট করবে অন্যের কাছ থেকে তোমাকে ইনফরমেশনটা নিতে হবে, সেই এনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অন্যের কাছ থেকে তোমাকে কিছু অবজারভেশন নিতে হবে, সেখান থেকে কিন্তু তোমাকে ডেটাগুলো কালেক্ট করতে হবে। এই জন্য দেখবে হিস্টোরিক্যাল রিসার্চ গুলো কি হয় মূলত, দেখবে যে কোনো একটা হিস্টোরিক্যাল রিসার্চ ধরো একবার করা হলো, সেই রিসার্চটাকে যখন অন্য কেউ আবার করছে তখন কিন্তু তার কনসেপ্ট বা অন্য কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় এখনের দ্বারা। এই যে তোদেরকে ধরো একটা এক্সাম্পল দিই, এই ধরো রাম মন্দির নিয়ে বা বাবরি মসজিদ নিয়ে এত বিতর্ক, এত কিছু হলো, এটা কিন্তু বহুবার কিন্তু এটা নিয়ে রিসার্চ হয়েছে, বহুবার কিন্তু এটা নিয়ে রিসার্চ হয়েছে, হওয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে কিন্তু পুরো হিস্টোরিক্যাল রিসার্চ, সেখান থেকে বিভিন্ন প্রকার কার্যক্রম হয়েছে, বিভিন্ন প্রকার তথ্য হয়েছে। এবার দেখ কবে বাবরি মসজিদ, কবে বা তোর রামের ওটা ইয়ে ছিল, এই সম্পর্কে তো প্রপার ধারণা বা প্রপার কিছু ফার্স্ট হ্যান্ড সোর্স নেই। যা কিছু হয়েছে কি সব সেকেন্ড হ্যান্ড সোর্স থেকে নিয়েছে, সেই সেখান থেকে খনন করে বা সেখানের লোকজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বা সেখানে কিছু যদি নথি বা তথ্য পায়। এবং এই জাতীয়, এই জন্যই কিন্তু তাকে বাবরি মসজিদ বা রাম মন্দির এই নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে। কেন সমালোচনা হয়েছে, সেখানে বলছে যে কোনো একটা রিসার্চ করে দেখা যাচ্ছে সেখানে যে ওখানে পুরোনো দিনে ওখানে রাম মন্দির ছিল বা বাবরি মসজিদ ছিল, যাই থাকুক না কেন,
কি ছিল না ছিল সেগুলো কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ যখন যে করছে তা সে যে ইনফরমেশন যে এভিডেন্ট গুলো পাচ্ছে তার এভিডেন্টের উপর ভিত্তি করে কিন্তু সেইগুলোকে করছে। এই জন্য কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চে কিন্তু ক্রিটিসিজমটা বেশি হয় অন্য অন্য রিসার্চের থেকে। এবার প্রশ্ন অনেক সময় আসে যে কোন ধরনের রিসার্চের মধ্যে ক্রিটিসিজম হয় ইন্টারনাল এবং তখন কিন্তু উত্তর হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এবং কি ধরনের ক্রিটিসিজম হয়? এক্সটার্নাল ক্রিটিসিজম, ইন্টারনাল ক্রিটিসিজম। এক্সটার্নাল ক্রিটিসিজম কোনগুলো? এক্সটার্নাল ক্রিটিসিজম হচ্ছে অ্যাজ এ রিসার্চার, তুমি যে রিসার্চার করছো গবেষকের বৈশিষ্ট্য এবং যে এনভায়রনমেন্টে তুমি গবেষণাটা করছো সেই এনভায়রনমেন্ট হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। যখন গবেষককে নিয়ে কোনো প্রশ্ন হয় যে গবেষকের কোয়ালিটি কি, গবেষক কি ঠিকভাবে লিখেছে, গবেষকের যোগ্যতা কি, সেইটা হচ্ছে তোমার এক্সটার্নাল ক্রিটিসিজম। ইন্টারনাল ক্রিটিসিজম হচ্ছে কি তুমি যে গবেষণাটা পেয়েছো বা গবেষণাটা করেছো সেই গবেষণাটার কেন তুমি গবেষণাটা করলে, এই গবেষণায় যে যে এভিডেন্স গুলো দিয়েছো সেই এভিডেন্স গুলো কি সঠিক, বা গবেষণায় যে যে তথ্য বা ইনফরমেশন দিয়েছিল সেগুলো কি সঠিক। সেই রিসার্চ নিয়ে যখন কিছু হবে সেটা হচ্ছে ইন্টারনাল। আর যখন তোমাকে নিয়ে বা তোমার যে ওই এনভায়রনমেন্ট মানে যে হিস্টোরিক্যাল রিসার্চ যে পার্টিকুলার বিষয়টা নিয়ে করছো তার এনভায়রনমেন্ট নিয়ে যখন কিছু হবে সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ক্রিটিসিজম। ক্লিয়ার? এইবার আসবো আমরা, এটা পড়বো না আজকে, পরের দিন পড়বো। হ্যাঁ, এম্পেরিক্যাল রিসার্চ। দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে তোমাদের এম্পেরিক্যাল রিসার্চটা আমরা আজকে পড়বো। এটা পড়বো না। হ্যাঁ, তবে এম্পেরিক্যাল রিসার্চটাকে আমরা কাকে বলবো? এই এম্পেরিক্যাল রিসার্চটা মধ্যে সমস্ত ধরনের রিসার্চ আমরা চলে আসে। কেন সমস্ত ধরনের রিসার্চ চলে আসে আমি বলছি। কেমন ধরনের রিসার্চ? যেমন হিস্টোরিক্যাল রিসার্চও থাকতে পারে, ডেসক্রিপটিভ রিসার্চও থাকতে পারে, এক্সপেরিমেন্টাল রিসার্চও থাকতে পারে, হ্যাঁ, অ্যানালিটিক্যাল রিসার্চও থাকতে পারে, এক্সপ্লোরেটরি রিসার্চও থাকতে পারে। সমস্ত রিসার্চ কিন্তু এই এম্পেরিক্যাল রিসার্চের মধ্যে থাকতে পারে। তাহলে এম্পেরিক্যাল রিসার্চটা কি? এম্পেরিক্যাল রিসার্চটা হলো ডেটা বেস। যে রিসার্চের মধ্যে কি থাকবে? ডেটা থাকবে, প্রপার নলেজ থাকবে, প্রপার এভিডেন্ট থাকবে। হ্যাঁ, ডেটা থাকবে, এভিডেন্ট থাকবে, সেটাকে আমরা কি বলবো? এম্পেরিক্যাল রিসার্চ। এবার এভিডেন্ট কখন হবে? যখন তুমি সত্যি সত্যি কোনো রিসার্চ গবেষণা করবে, কোনো সাবজেক্ট থেকে যখন কি করবে, তুমি কোনো টেস্ট তুমি নেবে, টেস্ট নিয়ে মানে কি তুমি ডেটা পাবে, ডেটা মানে ইনফরমেশন। তাহলে এই যে যে রিসার্চটা, এটা তোমার মাইকটা একটু বন্ধ করো। হ্যাঁ, এই যে রিসার্চটা, এই রিসার্চটা কি হবে? এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমরা সমস্ত রিসার্চ কিন্তু এই এম্পেরিক্যাল রিসার্চের মধ্যে থাকতে পারে। কিন্তু এই এম্পেরিক্যাল রিসার্চকে আমরা তখনই বলবো যখন প্রপার ডেটা থাকবে এবং প্রপার এভিডেন্ট থাকবে। উইদাউট এভিডেন্ট কিন্তু এম্পেরিক্যাল রিসার্চ হবে না। এবার এই প্রপার এভিডেন্ট মানে কি? তুমি প্রকৃত সত্যি ঘটনাটাকে কাজ করেছো, সত্যি যখন কোনো কাজ করবে সেই কাজ করতে গেলে কি হবে, কোনো গবেষণা করতে গেলে কোনো টেস্ট নিয়েছো, টেস্ট থেকে কি করেছো, সেই সাবজেক্টের কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করেছো। ইনফরমেশন মিনস মানে কি? ডেটা কালেক্ট করেছো। তাহলে এই সেই সমস্ত রিসার্চকে আমরা কি বলবো? এম্পেরিক্যাল রিসার্চ। যেখানে কি করে থাকবে এই এম্পেরিক্যাল রিসার্চের মধ্যে মূলত ডেটা কালেকশনের মেথড থাকবে, ডেটা কালেকশনের প্রসিডিওর থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থাকবে, মানে ডেটা ইন্টারপ্রিটেশন। এই সমস্ত বিষয়গুলো যখন থাকবে তাকে আমরা এম্পেরিক্যাল রিসার্চ বলবো। আবার মূলত এই এম্পেরিক্যাল রিসার্চ দেখো, ইট এম কামিং আপ উইথ দ্য কনক্লুশন। মূলত এম্পেরিক্যাল রিসার্চ হচ্ছে কনক্লুশন বেস, মানে যেখানে তুমি এই যে ডেটাটাকে কালেক্ট করেছো সেই ডেটা থেকে ইনফরমেশন নিয়েছো, সেই ইনফরমেশনের পরিপ্রেক্ষিতে তুমি কোনো কনক্লুশন যখন তুমি ড্র করবে, কিন্তু কোনো থিওরি কিন্তু তুমি এখানে ড্র করছো না। হ্যাঁ, থিওরির উপর কিন্তু তুমি কোনো জোর দেবে না। সেখানে কি করবে? তুমি যে ডেটা কালেকশন প্রসেস এবং তার ডেটা কালেকশন যে টেকনিকটাকে তুমি নিয়েছো, সেই ডেটা কালেকশনের যে ইন্টারপ্রিটেশন করে তুমি রেজাল্ট পাবে, সেই রেজাল্টের ভিত্তিতে তুমি কি করবে? এখানে কনক্লুশন ড্র করবে। সেইটা হচ্ছে তোমার এম্পেরিক্যাল রিসার্চ। তাহলে এই এম্পেরিক্যাল রিসার্চের মধ্যে ডেসক্রিপটিভ রিসার্চও থাকতে পারে। এখন ডেসক্রিপটিভ রিসার্চও আমরা ডেটা নিই, তার ডেটা কালেকশনের বিভিন্ন প্রসিডিউর আছে, সেখান থেকে ডেটা অ্যানালিসিস করি। আবার অ্যানালিটিক্যাল রিসার্চও থাকতে পারে, হিস্টোরিক্যাল রিসার্চও থাকতে পারে। সমস্ত রিসার্চই কিন্তু এম্পেরিক্যাল রিসার্চের মধ্যে থাকবে। কিন্তু যখন এই সমস্ত এভিডেন্ট থাকবে, প্রুফ থাকবে, প্রকৃত অরিজিনাল প্রুফ থাকবে। মানে অরিজিনাল প্রুফ কখন থাকবে? যখন তুমি অরিজিনালি কাজটাকে করবে, কোনো সাবজেক্ট থেকে কোনো ডেটা বা ইনফরমেশন নেবে, কোনো টেস্ট নেবে, সেইটা হচ্ছে এম্পেরিক্যাল রিসার্চ। ক্লিয়ার?
এই হচ্ছে আর যেগুলো আছে সেগুলোকে তোমাদেরকে আজকে বলবো না। এই হচ্ছে মূলত একবার তোমাদেরকে আমরা রিভিশন করি, তারপরে আসবো আমরা পরের কোশ্চেনের কিছু পার্টে। দেখো অনেকগুলো এখানে সব স্লাইড রেডি আছে, বলে দেওয়াই যায়, কিন্তু সব বলে দিলে তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। সেগুলো হচ্ছে তোমাদেরকে সিম্পল আজকে যেগুলো পড়ানো হলো একবার আমরা রিভাইজ করে নিয়ে এক ঝলকে যদি আমরা দেখি। আমরা সিম্পল ভাবে বলি একদম শুরু থেকে যেগুলো আগের দিন হয়েছিল। ডেসক্রিপটিভ রিসার্চ একদম প্রেজেন্ট সিচুয়েশনে অ্যাজ ইট ইজ যা পাবো সেটাকে যখন বর্ণনা করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যানালিটিক্যাল রিসার্চ কি করবে, যেখানে ডিটেলসে আলোচনা করব কোনো একটা রিসার্চের যা উত্তর পাবো বা যা অ্যান্সার পাবো সেই অ্যান্সারটা কেন হলো, সেই কেনর কারণ খুঁজবো হচ্ছে অ্যানালিটিক্যাল রিসার্চ। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপটিভ রিসার্চ, অ্যানালিটিক্যাল রিসার্চ হয়ে গেল। ফান্ডামেন্টাল রিসার্চ কি? ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে কোনো থিওরি বা কোনো নলেজটাকে যখন ডেভেলপ করছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। এই ফান্ডামেন্টাল রিসার্চ থেকে প্রাপ্ত যে থিওরিগুলো যখন আমরা অ্যাপ্লাইড রিসার্চে প্রয়োগ করব সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করার জন্য। অ্যাকশন রিসার্চ কি? অ্যাকশন রিসার্চও ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করছে, কিন্তু কি করছে, স্পেসিফিক কোনো এডুকেশনাল প্রবলেম বা কোনো ইনস্টিটিউশনের মধ্যে যখন কোনো প্রবলেম সলভ করছে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন রিসার্চ। ক্লিয়ার? এরপরে এসেছিলাম কি আমরা হিস্টোরিক্যাল রিসার্চ, কি কোনো একটা পাস্ট ইভেন্টকে নিয়ে যখন কোনো কিছু পুনরায় সেই পাস্ট ইভেন্টের অরিজিন সম্পর্কে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এই হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে কি হয়, মূলত দুটো প্রচুর পরিমাণে ক্রিটিসিজম হয়। সেই ক্রিটিসিজম গুলো কি কি? একটা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম, একটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। এক্সটার্নাল ক্রিটিসিজম কোনগুলো? যেগুলো অ্যাজ এ রিসার্চার এর ক্যারেক্টারিস্টিক বা এনভায়রনমেন্ট নিয়ে যেগুলো আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল ক্রিটিসিজম কি? অ্যাজ এ রিসার্চের মধ্যে যা যা গবেষণার মধ্যে তুমি যা যা লিখেছো সেইগুলো নিয়ে যখন তোমার সমালোচনা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল ক্রিটিসিজম। ক্লিয়ার? তারপরে কি বললাম, এম্পিরিক্যাল রিসার্চ কি? এম্পিরিক্যাল রিসার্চের মধ্যে হচ্ছে সেই ধরনের রিসার্চ যেটার মধ্যে কোনো ট্রুথ থাকবে, অথেন্টিসিটি থাকবে, ডেটা থাকবে এবং সমস্ত এভিডেন্স থাকবে, সেই ধরনের রিসার্চকে আমরা কি বলবো? এম্পিরিক্যাল রিসার্চ। ক্লিয়ার? এই হচ্ছে মূলত। এর পরের দিন আমরা আসবো বাদ বাকি যে রিসার্চ টাইপ আছে। সব থেকে মাথায় রাখবে ফিজিক্যাল এডুকেশনের মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ মেথোডোলজি হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। মূলত আর দুটো তিনটে পড়ালেই হয়ে যাবে। এই যে দেখো সাম আদার কিছু আছে, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, তারপরে তোমার নর্মাটিভ রিসার্চ, মিক্স রিসার্চ, অন টাইপ রিসার্চ, এগুলো অল্প কিছু এক এক লাইনের জিনিস। আর মূলত দুটো জিনিস বড় বড় রয়েছে, ওটা হচ্ছে এক্সপ্লানেটরি রিসার্চ, এটা বলবো না আজকে, মানে এটা বুঝতে সময় লাগবে। আর একটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল রিসার্চ। এই দুটো হচ্ছে অনেকটা বড়, সেই জন্য ওই দুটোকে আমরা পরের দিন বলবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল রিসার্চ। ক্লিয়ার? আজকে আসবো আমরা এই যে যে পড়ানো হলো বা এর আগে থেকে পড়ানো হয়েছে সেখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট খুব কোশ্চেন নিয়ে, যেগুলোকে আমাদেরকে এই কোশ্চেনগুলোকে যদি আমরা পড়ি কিছুটা কনসেপ্ট তো অবশ্যই ক্লিয়ার হবে, এবং তোমাদের মধ্যেও ধারণা তৈরি হবে রিসার্চ সম্পর্কে। অ্যাকচুয়ালি কোশ্চেন যত তুমি সলভ করবে তত তোমার প্রবলেমগুলোকে দূর হবে। এখানে কতগুলো প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, সেই প্রশ্নগুলোকে পড়বে এবং প্রত্যেকেই সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? অ্যাকশন রিসার্চ শুধুমাত্র এডুকেশনাল রিলেটেড কোনো প্রবলেমকে সলভ করবে। তোমার প্রশ্নটা হচ্ছে যে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা কোন ধরনের রিসার্চ, তাই তো? হ্যাঁ, রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুমি যখন কোনো কিছু এনকোয়ারি করতে যাচ্ছ সেটা প্রেজেন্ট সিচুয়েশনটাকে তুমি যখন জানতে চাইছো সেটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ রিসার্চ। ক্লিয়ার? এইবার ধরো এই অ্যাক্সিডেন্টটা কেন হলো, কি কারণে হলো, সেইটার পেছনে যখন তুমি খুঁজবে সেটা হবে তোমার অ্যানালিটিক্যাল রিসার্চ। আর অ্যাকশন রিসার্চ শুধুমাত্র এডুকেশনাল রিলেটেড কোনো প্রবলেমকে যখন তুমি সলভ করবে, হুম, যে তোমার এই স্কুলের ছেলে মেয়েরা এখন ক্লাসে বেশি আসছে না কেন, এখন ক্লাসে ছেলে মেয়েদের সিলেবাস কেমন হওয়া উচিত, কারিকুলাম কেমন হওয়া উচিত, সেই জাতীয় প্রবলেমগুলোকে, এডুকেশনাল রিলেটেড যে প্রবলেম, যে সমস্যার সমাধানগুলো তোমার ইমিডিয়েটই করতে হবে, সেইটা হচ্ছে তোমার অ্যাকশন রিসার্চ। অনলি এডুকেশনাল আর ইনস্টিটিউশন রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে তোমার অ্যাকশন রিসার্চ, ইমিডিয়েট যেটা সলিউশন তুমি খুঁজতে চাও। বলো আর কিছু, না হলে তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার হলো? রাহুল আরেকবার বলো। আচ্ছা, আর কেউ কিছু বলে নাও প্রবলেমগুলো, তারপরে আমরা প্রশ্ন অ্যান্সারে যাবো। আজ অনেকগুলো প্রশ্ন আছে। যখন ধর আমি আমি তোকে আমি তোকে বলছি, ধর তুই একটা কোনো একটা হিস্টোরিক্যাল রিসার্চ করেছিস, ঠিক আছে? যখন
শোনা যাচ্ছে? হ্যাঁ, যখন ধর তুই কোনো একটা হিস্টোরিক্যাল রিসার্চ করেছিস, তখন তুই ধর ওই যে মডার্ন অলিম্পিকের যে কথাটা আমি বললাম যে ব্যারন ডি কুবার্টিনের কি অবদান ছিল, হ্যাঁ সেই ধরনের যখন তুই কোনো গবেষণা করবি, তখন যখন তোকে নিয়ে বাইরের সমালোচনাটা হবে যে তোর এলিজিবিলিটি কি, তোর যোগ্যতা কি, তোর নলেজ কি, তোকে নিয়ে যখন কিছু সমালোচনা হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। হ্যাঁ, এবং যে এনভায়রনমেন্ট নিয়ে তুই কাজ করছিস, যেখান থেকে তুই ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করছিস, সেই এনভায়রনমেন্ট নিয়েও যখন সমালোচনা করা হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্রিটিসিজম। ইন্টারনাল ক্রিটিসিজম কি? তুই গবেষণাটা করে যে রিসার্চ পেপারটাকে তুই তৈরি করেছিস, সেই রিসার্চের মধ্যে থেকে যে তথ্যগুলো তুই দিয়েছিস, যে সেই এভিডেন্ট গুলো তুই দিয়েছিস, সেই এভিডেন্ট গুলোকে নিয়ে যখন কোনো প্রশ্ন চিহ্ন করা হবে, সমালোচনা করা হবে, সেটা হবে ইন্টারনাল ক্রিটিসিজম। বুঝতে পেরেছিস? আর কেউ কিছু? আচ্ছা বেশ, কিন্তু উত্তরগুলো কিন্তু সবাইকে দিতে হবে, ক্লিয়ার? আমি সবার কাছ থেকে উত্তরগুলো নেবো, এই প্রশ্নগুলোকে ক্লিয়ার করলে তোমাদের অনেকটা কনসেপ্টটা দূর হবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন আর মেন টাস্ক অফ রিসার্চ ইন মডার্ন সোসাইটি। মডার্ন, নিচে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে মডার্ন সোসাইটির জন্য প্রধানত রিসার্চ করা হয় কোনটা হবে? টু ডিসকভার নিউ থিং, নতুন কিছু খোঁজার জন্য, টু পেস উইথ অ্যাডভান্সমেন্টস ইন নলেজ, সেটার জন্য দ্য সিস্টেমেটিক্যালি এক্সামিন অ্যান্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইনভেস্টিগেশন উইথ অবজেক্টিভিটি, অল অফ দি অ্যাবভ। তোমাদের মধ্য থেকে উত্তরগুলো বলো। অপশন, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। আর কেউ? অল অফ দ্য অ্যাবভ। আর কেউ? দেখো, অল অফ দি অ্যাবাভ কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার সেটা বলে দিই। দেখো রিসার্চ মানে কি? টু ডিসকভার নিউ থিং, ঠিক আছে, এটা হবে রিসার্চের ক্ষেত্রে, নতুন কিছু খোঁজার চেষ্টা করছি, নতুন কিছু জানার চেষ্টা করছি। তারপরে কি আছে, টু কিপ পিস উইথ অ্যাডভান্সমেন্ট ইন দ্য নলেজ, সে নলেজের অ্যাডভান্সমেন্ট, নলেজটাকে জানার চেষ্টা করছি। হ্যাঁ, নতুন কিছু সেই যে নলেজটাকে ডেভেলপ করছে, সেই সম্পর্কে তার সুযোগ সুবিধাগুলো কোথায়, নলেজটাকে কিভাবে কাজে লাগাতে পারবে, সেই সম্পর্কেও আমরা রিসার্চের মাধ্যমে জানতে পারি। তারপরে কি আছে, সিস্টেমেটিক্যালি এক্সামিন অ্যান্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ইনভেস্টিগেশন উইথ অবজেক্টিভিটি, রিসার্চের যে অবজেক্টিভিটি থাকে সেগুলো আমরা কি করি, ক্রিটিক্যালি সেগুলোকে জানার চেষ্টা করি, ইনভেস্টিগেশন খুঁজতে, কোনো কিছু খোঁজার চেষ্টা করি যে অবজেক্টিভটা তুমি তৈরি করো, বা সিস্টেমেটিক্যালি সেটাকে কি করি, অ্যানালাইজ করি। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রিসার্চের মাধ্যমে হয়। সেই জন্য অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখো পরে প্রশ্ন, দ্য ডেপথ অফ এনি রিসার্চ ক্যান বি জাজ বাই। একটা রিসার্চের ডেপথ, কত গভীরে রিসার্চটা, সেটা তুমি কি করে জানবে? টোটাল এক্সপেন্ডিচার অন দ্য রিসার্চ, কত টাকা খরচ হলো তার উপর, না ডিউরেশন অফ দ্য রিসার্চ, কত সময় রিসার্চে লাগতো সেটার উপর, না টাইটেল অফ দ্য রিসার্চ, না রিসার্চের টাইটেলটা দেখে, না অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, না রিসার্চের প্রধান উদ্দেশ্যগুলো দেখে তুমি জানতে সাহায্য করবে। অপশন ডি। আচ্ছা আর কেউ? অপশন বি, ডিউরেশন অফ দ্য রিসার্চ। আচ্ছা আর কেউ? বলো বলো, সবাই উত্তরগুলো বলো। ডি, অবজেক্টিভ অফ দ্য রিসার্চ। আচ্ছা, আর কেউ? দেখো বেশ, এবার আমি আসি একটু। দেখো টোটাল একটা রিসার্চের ডেপথ, মানে সেই রিসার্চটা কত গভীরে বিস্তীর্ণভাবে আলোচনা করেছে, টোটাল এক্সপেন্ডিচার অন দ্য রিসার্চ, রিসার্চে কত টাকা খরচ হয়েছে তার উপরে কি একটা রিসার্চের ডেপথ নির্ভর করে? না হতে পারে। কারণ টাকার সাথে রিসার্চের সম্পর্ক আছে বই কি, কিন্তু রিসার্চের ডেপথ বা নলেজ জানার ক্ষেত্রে টাকার সম্পর্ক নেই। ডিউরেশন অফ দ্য রিসার্চ, ডিউরেশনটা ধরো একটা রিসার্চ 10 বছর ধরেও তুমি যদি ঠিকভাবে কাজ না করো, 15 বছর 20 বছর অনেকে রিসার্চ হয় না, তাহলে ডিউরেশনের উপরে ভিত্তি করে নিশ্চয়ই রিসার্চের ডেপথ হবে না। আর টাইটেল অফ দ্য রিসার্চ, দেখো টাইটেল তো একটা প্রবলেম, সেই প্রবলেমটা তো আমাদের যদি অবজেক্টিভ না পড়ি, প্রকৃত উদ্দেশ্য যদি না পড়ি, রিসার্চকে আমি কি করতে চাইছি, কোন ডাইরেকশনে রিসার্চটাকে নিয়ে যাব, সেগুলো কোথায় লেখা থাকে, রিসার্চের অবজেক্টিভে লেখা থাকে। তাহলে উদ্দেশ্যটা যদি আমাদের কি করব, উদ্দেশ্যের মধ্যে কি থাকে, অবজেক্টিভের মধ্যে আমার রিসার্চে আমি এইগুলো ফাইন্ড আউট করতে চাইছি। তাহলে এই যে ডেপথ মানে কি, তুমি এই রিসার্চটা কি কি করতে চাইছে, সেটা একমাত্র অবজেক্টিভের মধ্যেই পরিষ্কার লেখা থাকে। তাহলে ডেপথ ইন দ্য রিসার্চ, অবজেক্টিভ অফ দ্য রিসার্চ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেথড অফ রিসার্চ। নিচের মধ্যে কোনগুলো রিসার্চের মেথড নয়? সার্ভে, হিস্টোরিক্যাল, ফিলোসফিক্যাল, অবজারভেশন। বলো, তোমরা তো অলরেডি তো মেথড।
হ্যাঁ, ফিলোসফিক্যাল বলছো, আর আর ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, ফিলোসফিক্যাল রিসার্চ আছে মেথোডোলজির মধ্যে। ফিলোসফিক্যালকে কনসেপচুয়াল রিসার্চ বলা হয়। এর আগের দিন পড়ানোর সময় ফিলোসফিক্যাল রিসার্চের অনেকটা কথা বলেছিলাম। দেখ, সার্ভে রিসার্চ আছে, সার্ভে হয়। হিস্টোরিক্যাল রিসার্চ পড়লি, আজকে ফিলোসফিক্যাল রিসার্চ পরের দিন পড়ানো হবে, যেটাকে কনসেপচুয়াল রিসার্চ বলা হয়। হ্যাঁ, আবার অবজারভেশন তো একটা মেথড। অবজারভেশন কি করছে, রিসার্চের সময় তুমি একটা টেকনিক অ্যাপ্লাই করছো, অবজার্ভ করছো কাউকে। এটা রিসার্চের পার্টিকুলার কোনো মেথড নাই, জন্য অবজারভেশন ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো তো পড়েছিলিস তোরা, রিসার্চের মেথড আর মেথোডোলজি ছকটা পড়িসনি? ছকের ভেতর কি কোথাও অবজারভেশন লেখা ছিল? ছিল না তো। তাহলে অবজারভেশন ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা দেখ, দ্য স্টাডি ইন হুইচ দ্য ইনভেস্টিগেটর অ্যাটেম্প টু ট্রেস অ্যান এফেক্ট নোন অ্যাজ সার্ভে রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। বলছে কোনো কিছুর এফেক্ট দেখবে, সেই এফেক্টটা, কোনো কিছুর এফেক্ট দেখার জন্য কোন ধরনের রিসার্চ হচ্ছে? সার্ভে রিসার্চে কি এফেক্ট দেখা হবে, না হিস্টোরিক্যাল রিসার্চে কি এফেক্ট দেখা হয়, না ডেসক্রিপটিভ রিসার্চে দেখা হয়, না এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চে দেখা হয়? উপরের তিনটেই তোরা পড়েছিস। সেই রিসার্চে কি কোনো এফেক্ট দেখা হয়? সার্ভে রিসার্চে কোনো এফেক্ট দেখা হচ্ছে, তাই তো? সার্ভে রিসার্চ কোন রিসার্চের ক্ষেত্রে একটা মেথড? বলো, কোন রিসার্চের একটা মেথড সার্ভে রিসার্চ? ডেসক্রিপটিভ রিসার্চের মেথড। ডেসক্রিপটিভ রিসার্চে কি করছো, তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করছো, সেখানে কি কোনো কিছুর এফেক্ট দেখছো তুমি? কোনো কিছুর এফেক্ট দেখছো, তাহলে সার্ভে রিসার্চ কেন হবে? ওখানে তো তুমি অ্যাজ প্রেজেন্ট সিচুয়েশনে যা যা ইনফরমেশন তুমি কালেক্ট করছো। হিস্টোরিক্যাল রিসার্চে কি কোনো এফেক্ট দেখবে? কোনো পাস্ট ইভেন্টকে তুমি জানার চেষ্টা করছো, সেখানে তো এফেক্ট তো দেখছো না। ডেসক্রিপটিভ রিসার্চে কি কোনো এফেক্ট দেখবে? দেখবে না, তাহলে এই তিনটে হবে না। এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, তোমরা এক্সপেরিমেন্টাল রিসার্চকে পড়েছো? এক্সপেরিমেন্টাল রিসার্চ যে পড়ানো হয়নি যদিও, এক্সপেরিমেন্টাল রিসার্চের ভাগগুলোকে পড়েছিলে? হুম, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ, কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, এগুলো পড়েছিলে? এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা ভাগ হচ্ছে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। এবং এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি করে, কোনো একটা এক্সপেরিমেন্ট করে, কোনো একটা ট্রিটমেন্ট দেয়, সেই ট্রিটমেন্ট দিয়ে দেখে যে কোনো একটা সাবজেক্টের এফেক্টনেসটা কেমন হলো, সেই ট্রিটমেন্টের এফেক্ট কেমন হলো। তাহলে কোনো কিছুর এফেক্ট যখন জানবো, এখানে যেহেতু এক্সপেরিমেন্টাল রিসার্চ অপশন নেই, সেই জন্য এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা ভাগ এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এই যে পড়ানো হলো আজকে, অ্যাকশন রিসার্চ ইজ, অ্যাকশন রিসার্চ কি? এখানে দেখো, অ্যান অ্যাপ্লাইড রিসার্চ, এ লঙ্গিটিউডিনাল রিসার্চ, সলভ দ্য ইমিডিয়েট প্রবলেম, অল অফ দি অ্যাবাভ। কি হবে? হ্যাঁ, সলভ দ্য ইমিডিয়েট প্রবলেম, বেশ হলো। আর অ্যাপ্লাইড রিসার্চ একটা পার্ট, সেটাও ঠিক আছে। আর আর কেউ? অল অফ দি অ্যাবাভ হবে। এটা কে বললে, রীতা? Good. দেখো, অ্যাকশন রিসার্চ পড়ানোর সময় আমরা কি বলেছিলাম? আর অ্যাকশন রিসার্চ পড়ানোর সময় আমরা কি বলেছিলাম? হ্যাঁ, হ্যালো, বলো। লঙ্গিটিউডিনাল রিসার্চ পরের দিন পড়ানো হবে, পরের দিন পড়ানো হবে। লঙ্গিটিউডিনাল রিসার্চ পরের দিন রিসার্চ সমস্ত কিছু শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, লঙ্গিটিউডিনাল রিসার্চটা কি তুমি জানো? লঙ্গিটিউডিনাল রিসার্চটা কি তুমি জানো? হ্যাঁ, হ্যাঁ। এইবার আসছি তোমার তোমার এই যুক্তিতেই আসি। ধরো ক্লাসে ছেলেমেয়েরা খুব জোরে ক্লাসের মধ্যে কথা বলছে। কেন কথা বলছে সেটা আমি অবজার্ভ করছি দীর্ঘ সময় ধরে। সেটা কি লঙ্গিটিউডিনাল রিসার্চ? নট নট। তাহলে তাহলে এই যে অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ পড়ানোর সময় কি বলেছিলাম, যে অ্যাপ্লাইড রিসার্চের একটা পার্ট হচ্ছে কি অ্যাকশন রিসার্চ। তাহলে অপশন এটা ঠিক।
লঙ্গিটিউডিনাল রিসার্চ সেটা পড়ানো হয়নি। লঙ্গিটিউডিনাল রিসার্চ হচ্ছে সেটা অবজার্ভ করছি দীর্ঘ সময় ধরে, সেটাও হতে পারে। সলভ দ্য ইমিডিয়েট প্রবলেম এটাও হতে পারে। তাহলে আমরা যদি লঙ্গিটিউডিনাল রিসার্চকে ছেড়েও দিলাম, ধরো এটা মানে জানি না, কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ এটা আমরা জানি, আবার সলভ দ্য ইমিডিয়েট প্রবলেম এটাও জানি, তাহলে দুটো অপশন যখন ঠিক, তখন চোখ বন্ধ করে অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরেরটা দেখো, দা 6 নম্বর প্রশ্ন, দ্য রিসার্চ স্ট্রিম অফ ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইজ, ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করবো এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ। পরের এই যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট দুটোকে ভালো করে পড়বে, ঠিক আছে? অ্যাকশন রিসার্চ ইজ ইউজড primarily to improve a given situation by a practitioner. Action research is used primarily to improve a given situation by a practitioner. 2 নম্বর স্টেটমেন্ট বলছে অ্যাপ্লাইড রিসার্চ ইজ ডাইরেক্টেড অ্যাট এক্সপ্লোরিং অ্যাপ্লিকাবিলিটি অফ প্রিন্সিপাল অলরেডি স্টাবলিশড। এই যে দুটো স্টেটমেন্ট তোমাদেরকে দেওয়া আছে, এই দুটো স্টেটমেন্ট থেকে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, কোন অপশনটা সঠিক? যে দুটো স্টেটমেন্ট কি সঠিক, না দুটো স্টেটমেন্ট কি ভুল, নাকি কোনো একটা স্টেটমেন্ট পার্টিকুলার ঠিক, কোনো একটা স্টেটমেন্ট ভুল? বলো, বলো উত্তর বলো। বোথ আর রাইট। আর কেউ? দেখো এখানে প্রথমটাকে মানে বোঝার চেষ্টা করো, অ্যাকশন রিসার্চ ইজ ইউজড প্রাইমারিলি টু ইমপ্রুভ গিভেন সিচুয়েশন বাই প্র্যাকটিশনার। অ্যাকশন রিসার্চ কি কোনো একটা সিচুয়েশনকে ইমপ্রুভ করে? ইয়েস অর নো? এই যে ধরো ক্লাসে তোমরা কথা বলছো, এডুকেশনাল প্রবলেমটাকে সলভ করছে, ক্লাসে তোমরা প্রচুর হট্টগোল হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, বা ক্লাসের সেই সিচুয়েশনটাকে অ্যাকশন রিসার্চ ডেভেলপ করছে, ইমিডিয়েট ইমপ্রুভ করছে করছে। তাহলে এই স্টেটমেন্টটা কি সঠিক? 2 নম্বর স্টেটমেন্ট দেওয়া আছে যে কোনো প্রিন্সিপাল যেগুলো অলরেডি স্টাবলিশড হয়েছিল সেগুলো কি অ্যাপ্লাইড রিসার্চে ডাইরেক্টলি সেগুলোকে কি সেগুলো কি সেই অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে প্রয়োগ করা হয়? হয়। তাহলে দুটো স্টেটমেন্ট কি কারেক্ট? হ্যাঁ, তাহলে সিম্পলি দেখো বোথ, এখানে প্রথম অপশন কি আছে, বোথ এ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট, তাহলে এটা হচ্ছে সঠিক, আর দেখার কিছু নেই। পরের প্রশ্নটা দেখো, এখানে কতগুলো প্রসিডিওর দেওয়া আছে। সিলেক্ট দ্য চয়েস হুইচ হ্যাজ রাইট সিকুয়েন্স ইন দ্য প্রসেস অফ কন্ডাক্টিং অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ করতে গেলে নিচের কোন প্রসিডিওরটা তোমাকে সঠিক বলে মনে হচ্ছে? ভালো করে দেখো, একটা অ্যাকশন রিসার্চ তুমি যখন করতে যাবে, তোমাকে কোন কোন প্রসেস তোমাকে ফলো করতে হবে, এখানে পড়ো। আমি আর করছি, দেখো 1 নম্বর অপশন এ, প্রথমে কি করছে, সিলেক্টিং এ ফোকাস, তারপরে আইডেন্টিফাইং রিসার্চ কোশ্চেন, কালেক্টিং ডেটা, অ্যানালাইজ ডেটা, রিপোর্টিং রেজাল্ট, টেকিং ইনফর্ম অ্যাকশন। পরেরটা 2 নম্বর আছে, দেখো সিলেক্টিং এ ফোকাস, কালেক্টিং ডেটা, হ্যাঁ, আইডেন্টিফাই রিসার্চ কোশ্চেন, অ্যানালাইজ ডেটা, রিপোর্টিং, থিঙ্কিং ইনফর্ম অ্যাকশন। পরেরটা দেখো সিলেক্টিং ফোকাস, কালেক্টিং ডেটা, অ্যানালাইজ ডেটা। এটা পড়ো তোমরা, পরে আমাকে উত্তরটা বলো কোনটা হবে, তারপরে আমি আসছি। বলো অ্যাকশন রিসার্চের সঠিক অপশন কোনটা? বুঝতে পারছো না? ধরো তুমি একটা অ্যাকশন রিসার্চ তুমি করতে যাচ্ছ, অ্যাকশন রিসার্চ করতে গেলে তোমাকে কোন কোন স্টেপ গুলোকে, হ্যাঁ, অপশন, অপশন ডি বললে ঠিক আছে। আর কেউ? অপশন বি। আর কেউ? বেশ, আমি এবার আসি। একটা রিসার্চ যখন তুমি করো, সেই রিসার্চ করতে গেলে সবার আগে কি করতে হয়? দেখো সবগুলোর প্রথম অপশন কি আছে, সিলেক্টিং এ ফোকাস, মানে তোমার ফোকাসটা ঠিক করছো, যে প্রবলেমটা কোথায় সেটা খোঁজার জন্য চেষ্টা করছো, ফোকাস। তাহলে প্রত্যেকের অপশনটা ঠিক আছে। এইবার তুমি একটা দেখলে, কোনো একটা সিচুয়েশনকে তুমি দেখলে, হ্যাঁ, অ্যাকশন রিসার্চ করছো মানে কি, এডুকেশনাল কোনো একটা প্রবলেমের উপর তুমি ফোকাস করেছো, করার পরে এইবার তোমাকে কি করতে হবে, সেই প্রবলেমটার উপরে তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে যে প্রবলেমটা কি, কি প্রকৃতির প্রবলেম, নাকি তুমি প্রবলেমটা, তুমি সেটাকে দেখলে, দেখেই তুমি কোনো কিছু ডেটা কালেক্ট করে নিলে। আগে যদি প্রবলেমটা সম্পর্কে তোমার যদি সেই কোশ্চেনই না তৈরি হয় যে প্রবলেমটা কেমন প্রকৃতির, সেইটা যদি তুমি নাই জানো,
তাহলে তুমি ডেটা কি করে কালেক্ট করবে বলো? ডেটা কখন আসবে? আগে তোমার প্রবলেমটা যখন সিলেক্ট হবে তখনই তো। সেই জন্য দেখো পরে এটা ভালো করে পড়ো। প্রথমে সিলেক্টিং ফোকাস করলে, আইডেন্টিফাই রিসার্চ কোশ্চেন, তোমার কি প্রবলেমটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করলে, আইডেন্টিফাই করা হয়ে গেল, তারপরে তুমি কি করলে? ডেটা কালেক্ট করলে। তারপরে কি করলে? সেই ডেটাকে অ্যানালাইজ করলে। তারপরে কি করলে? সেই অ্যানালাইজ করার পরে রেজাল্ট তৈরি করলে। তারপরে কি করলে? অ্যাকশন নিলে। তাহলে একটা রিসার্চ করতে হলে তো রিসার্চের প্রথমে স্টেপ থাকে। প্রথমে কি হয়? প্রবলেমটাকে সেটাকে জেনারেট করলে, সেই প্রবলেমের পরে কি হয়? সেই প্রবলেমটাকে মোতাবেক কি করলে? ডেটা কালেকশন করলে। তারপরে কি হবে? ডেটাটাকে অ্যানালাইজ করলে। তারপরে কি হবে? সেই ডেটাটাকে রেজাল্ট লিখলে। তারপরে সেটাকে কি কনক্লুশন লিখলে। এটা তো রিসার্চের স্টেপ। এই রিসার্চ মতো করে তো কাজটা চলবে। তাহলে অন্যগুলোতে দেখো, যারা বি অপশন বলেছো, কালেক্টিং ডেটা, তুমি একটা রিসার্চের তুমি কোনো কিছু একটা দেখছো, তো সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই না করে তুমি ডেটা কালেক্ট করলে। তারপরে তুমি কি করবে? ডেটা কালেক্টরের পরে আইডেন্টিফাই রিসার্চ কোশ্চেন। তারপর তুমি কোশ্চেন অ্যারাইজ করছো প্রবলেমটাকে। তাই কখনো হয়? আগে তো কোশ্চেন অ্যারাইজ হবে, তোমার রিসার্চের প্রবলেমটা তো সবার ফার্স্ট আইডেন্টিফাই হবে, তারপরে গিয়ে তুমি ডেটা কালেক্ট করবে। ক্লিয়ার? এখানে দেখো, এখানে ডি যে বলেছে অ্যানালাইজিং ডেটা, আগে প্রবলেমটাই আইডেন্টিফাই হলো না, আগে ডেটা কি করে কালেক্ট হবে। শোনো, সব রিসার্চের মূলত একই সিস্টেম, একই ধারণা। প্রথমে হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই, তারপরে হচ্ছে সেই প্রবলেমটার পরে এইবার ওই প্রবলেমটা বেস করে কি কি ইনফরমেশন তুমি কালেক্ট করবে। ডেটা নেবে, ডেটা নেওয়ার পর সেই ডেটাকে অ্যানালাইজ করতে হবে, তারপর রেজাল্ট ডিসকাশন করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের রিসার্চের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। Next, which of the following research focuses on enhancing the corpus knowledge in given field? এখানে কোন ধরনের রিসার্চ নলেজটাকে ডেভেলপ করছে বা নলেজটাকে এনহ্যান্স করছে? ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, অল অফ দি অ্যাবাভ? হুম, বলো। ভালো করে প্রশ্নটা পড়। আরেকবার ভালো করে পড়। Which of the following research focuses on enhancing the corpus knowledge in given field? কোনো বিষয়ের নলেজটাকে, সেক অফ নলেজ পড়েছিলিস না এর আগে তোরা? কোন রিসার্চে সেক অফ নলেজ ডেভেলপ করে? নলেজ কোন 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 এখানে যে রিসার্চগুলো আছে তার মধ্যে থেকে নলেজটাকে ডেভেলপ করে কোন রিসার্চ? নতুন নতুন থিওরি, নতুন নতুন ফর্মুলা কোন রিসার্চে ডেভেলপ হয়? তাহলে কেন তোরা অল অফ দি অ্যাবাভ বলছিস? পরিষ্কার লেখা আছে এনহান্সিং দ্য কর্পাস নলেজ ইন গিভেন ফিল্ড, পার্টিকুলার কোনো ফিল্ডের নলেজটাকে ডেভেলপ করছে। সিম্পল ভাবে ফান্ডামেন্টাল রিসার্চ। পরের প্রশ্ন দেখ, ইফ দ্য পারপাসেস অফ দ্য রিসার্চ ইজ ফর থিওরি বিল্ডিং দেন ইট ইজ। সেম প্রশ্ন। কোনো একটা রিসার্চের কোনো একটা, কোন এখানে নিজে নিম্নলিখিত রিসার্চ আছে, কোন রিসার্চের মধ্যে থিওরিটাকে বিল্ড আপ হয়? এটা স্পেলিং ভুল আছে, এটা এফ ইউ এন হবে, সরি। এটাকে বলতে হবে না, ফান্ডামেন্টাল রিসার্চ। ক্লিয়ার? তারপর দেখো, বেসিক রিসার্চ অলসো নোন অ্যাজ, কি হবে? সরি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, বেসিক রিসার্চ কাকে বলবো? এত সময় লাগছে কেন? প্রশ্ন ইয়ের সাথে তো বলতে হবে। এইটা পড়ো এবার, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, স্টেটমেন্ট দুটোকে ভালো করে পড়ো। অ্যাপ্লাইড রিসার্চ ইজ কনসার্নড উইথ দ্য জেনারেলাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ থিওরি। স্টেটমেন্ট টু তে কি বলছে? ফান্ডামেন্টাল রিসার্চ এম at finding a solution for an immediate problem facing a society। এই দুটো স্টেটমেন্ট এর মধ্যে যেগুলো বলছে সঠিক অপশন কোনটা হবে সেটা পড়ো। কুইক, তাড়াতাড়ি বলতে হবে, আজকেই পড়ানো হয়েছে এই বিষয়গুলো। অপশন থ্রি, স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট। কে বললে তুমি? আচ্ছা, আর কেউ? বলো। অমিতা বলবে?
তারপর অ্যাপ্লাই মানেটা বলে দিলে তা ক্লিয়ার হয়ে যায়। অ্যাপ্লাইড রিসার্চ ইজ কনসার্ন উইথ দ্য জেনারেলাইজেশন এন্ড ফর্মুলেশন অফ থিওরি। অ্যাপ্লাইড রিসার্চে কি কোনো নতুন নতুন থিওরি আবিষ্কার হয়? প্রথম 2 নম্বর, ফান্ডামেন্টাল রিসার্চ এম অ্যাট ফাইন্ডিং এ সলিউশন ফর ইমিডিয়েট প্রবলেম ফর এ সোসাইটি। ফান্ডামেন্টাল রিসার্চ কি কোনো সোসাইটির ইমিডিয়েট প্রবলেমকে সলভ করছে? তাহলে দুটো যে স্টেটমেন্ট দেওয়া ছিল, দুটো স্টেটমেন্ট কি একটা statement? তাহলে দুটো স্টেটমেন্টই ভুল। তাহলে দেখো প্রথম অপশনটা দেখো বোথ অন অ্যান্ড স্টেটমেন্ট, আর কারেক্ট এটা হবে না। 2 নম্বর অপশন বোথ অন বোথ অন অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তাহলে এইটা হচ্ছে কি অপশন 2 ইজ কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে এইগুলো তো আজকেই পড়ানো হলো নাকি? এই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না কেন রে? নেক্সট ভালো করবার কোশ্চেন নাম্বার 3। In inductive approach theory is generated out of। ইন্ডাকটিভ থিওরি বলছে, ভালো করে মনে হয়, সিম্পল অবজারভেশন, ফিল্ড নোট, অ্যানাদার থিওরি, রিসার্চ ডান। ইন্ডাকটিভ থিওরি বা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বা ইন্ডাকটিভ রিসার্চ কিভাবে তৈরি হয়? সিম্পল অবজারভেশনের মাধ্যমে তৈরি হয়, না কোনো ফিল্ড নোটের মাধ্যমে তৈরি হয়, না অ্যানাদার কোনো থিওরি থেকে তৈরি হয়, না রিসার্চের মাধ্যমে তৈরি হয়? কিভাবে তৈরি হয় ইন্ডাকটিভ থিওরি বা ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বা ইন্ডাকটিভ রিসার্চ? ইন্ডাকটিভ মানে কি? ইনক্রিজ করবে। কি ইনক্রিজ করবে? কোনো থিওরিটাকে ইনক্রিজ করবে, পার্টিকুলার কোনো কোনো কনক্লুশন বা পার্টিকুলার কোনো একটা টপিক থেকে কোনো একটা থিওরি জেনারেট করবে। সেটা কিসের মাধ্যমে জেনারেট করবে? কোনো একটা সিম্পল অবজারভেশন করলেই সেটা জেনারেট হয়ে যাবে, না কোনো ফিল্ডের নোট, কোনো কিছু ফিল্ড নোট লিখলে সেটা থেকে হয়ে যাবে, না অ্যানাদার কোনো থিওরি থেকে জেনারেট হবে, না রিসার্চের মাধ্যমে হবে? কিসের মাধ্যমে হবে? অপশন ডি, রিসার্চ ডান। কোনো রিসার্চের মাধ্যমেই তো নতুন নতুন থিওরি জেনারেট হয়। থিওরি কিসের মাধ্যমে জেনারেট হয়? রিসার্চ, গবেষণা ছাড়া কি কোনো থিওরি জেনারেট করা সম্ভব? সম্ভব না। ইনডাকটিভ মানে কি বলেছিলাম? প্লাস সিম্বল। পরে প্রশ্ন দেখ 14 নম্বর। দ্য হুইচ আর দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল এক্সটার্নাল ক্রিটিসিজম অ্যাসোসিয়েটেড। দেখ কোন রিসার্চের মাধ্যমে কি হিস্টোরিক্যাল রিসার্চ আজকেই পড়ানো হলো। হিস্টোরিক্যাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চে শুনিসনি, এক্সপেরিমেন্টাল রিসার্চে শুনিসনি, লিটারেচার রিসার্চ শুনিসনি, হিস্টোরিক্যাল রিসার্চ কারেক্ট আনসার। পরের 15 নম্বর প্রশ্ন। ইন ডেসক্রিপটিভ রিসার্চ দ্য প্রাইমারি ডেটা ক্যান বি অবটেন থ্রু। ইন ডেসক্রিপটিভ রিসার্চে প্রাইমারি ডেটা কিভাবে নিচ্ছি? অবজারভেশন, না ডাইরেক্ট কমিউনিকেশন উইথ দ্য রেসপন্ড ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার, পার্সোনাল ইন্টারভিউ, না অল অফ দি অ্যাবাভ? ডেসক্রিপটিভ রিসার্চে প্রাইমারি ডেটা কালেক্ট করছি কিভাবে বল? তুই না, তোকে না মাথা, তুই ভালো করে পড় প্রশ্নটা। প্রাইমারি ডেটা কালেক্ট করছিস, প্রাইমারি ডেটা প্রাইমারি কখন হবে? অবজারভেশন তুই যখন করছিস সেটা সরাসরি হবে। এখানে কি লেখা আছে দেখ, ডাইরেক্ট কমিউনিকেশন উইথ দ্য রেসপন্ড, তুই ডাইরেক্ট কারোর সাথে কথা বলছিস, সেটা কি তোর প্রাইমারি না? হ্যাঁ, পার্সোনাল কারোর সাথে ইন্টারভিউ নিচ্ছিস, সেটা কি প্রাইমারি নয়? কারেক্ট আনসার। প্রশ্নগুলোকে ভালো করে পড়, মানেটা ভালো করে বোঝ, তারপরে কিন্তু অপশনটা পড়। ক্লিয়ার? তারপর দেখ আজকের লাস্ট প্রশ্ন। দ্য কনক্লুশন অর ফাইন্ডিং অফ হুইচ টাইপ অফ রিসার্চ ক্যান নট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন। দ্য কনক্লুশন অর ফাইন্ডিং অফ হুইচ টাইপ অফ রিসার্চ ক্যান নট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন। ডেসক্রিপটিভ রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ। বলেছে কোনো একটা কনক্লুশন হুইচ টাইপ অফ রিসার্চ ক্যান নট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন, অন্য কোনো সিচুয়েশনের উপর জেনারেলাইজ কোশ্চেন না। কনক্লুশন ফাইন্ডিং হুইচ টাইপ অফ রিসার্চ ক্যান নট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন। আচ্ছা বল কি হবে উত্তর? এক্সপেরিমেন্টাল হবে না, এক্সপেরিমেন্টাল কোনো এফেক্ট থাকে, এটা হবে না।
বলেছে কোনো একটা কনক্লুশন বা ফাইন্ডিং যেটা অন্য কোনো সিচুয়েশনের উপর কোনো এফেক্ট পড়ে না, জেনারেলাইজ টু আদার সিচুয়েশন। বলো। ফান্ডামেন্টাল রিসার্চ কি কনক্লুশন মধ্যে না, ফান্ডামেন্টাল রিসার্চ তো নতুন নতুন থিওরি জেনারেট করছে, যে থিওরিটা সোসাইটির জন্য কাজে লাগবে পরবর্তীতে, সেক্ষেত্রে তো ফান্ডামেন্টাল রিসার্চ হবে না। এটাই সঠিক অপশন হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চে কি হয়, ধর নতুন কিছু তথ্য ইনফরমেশন পেলি, সেই ইনফরমেশনটা বা সেখান থেকে তোর যে রিসার্চে কিছু একটা ইনফরমেশন বা যে যা কিছু নলেজ তুই করলি, সেটা কি হয়, সেটা অন্য কোনো সিচুয়েশন বা অন্য কোনো রিসার্চের ক্ষেত্রে সেই এফেক্টটা কিন্তু নাও হতে পারে। সেই জন্য বলছে ক্যান নট বি জেনারেলাইজ টু আদার সিচুয়েশন। এই যে তোরা যেটা অপশন দিলি, ফান্ডামেন্টাল রিসার্চ করে নতুন থিওরি স্টাবলিশ করে, যে থিওরিগুলো সোসাইটির ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেই থিওরিটাকে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। আর আজকের যে কুইজ, এই যে কুইজের প্রশ্ন, এই প্রশ্নগুলো আজকের মধ্যেই কিন্তু 12টার মধ্যেই প্রশ্নের উত্তরগুলো পাঠাতে হবে, তবেই কিন্তু তুমি, যে ফার্স্ট পাঠাবে সেই একই নিয়ম, যে ফার্স্ট পাঠাবে সেই প্রাইজ পাবে। এই উত্তরগুলো পাঠিয়ে দেবে, এই প্রশ্নগুলোর আজকের উত্তরের মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে।